পলিনোমিয়ালস বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে বহুপদী। বহুপদী বোধহয় একটা চ্যাপ্টার তোমাদের ছিল হায়ার ম্যাথমেটিক্সে, সম্ভবত এসএসসি সিলেবাসেই ছিল, মেট্রিকের সিলেবাসে। তারপরে যেটা ছিলই, ইন্টারমিডিয়েটে তো ছিলই। সো এটা নতুন কিছু না, এটার সাথে তোমরা পরিচিত। এখানে সামান্য আরো কিছু নতুন টপিকস এর সাথে আমরা পরিচিত হব। তো পলিনোমিয়ালস, পলি মানে হচ্ছে বহু, নোমিয়াল হচ্ছে পদ বোঝায়, পদী। ঠিক আছে, সো পলিনোমিয়ালস মানে হচ্ছে বহুপদী। তো এই জিনিসটা কি, এবং এটা দিয়ে আমরা মানে কিভাবে অ্যানালাইসিস করতে পারি ম্যাথমেটিক্যালি, কি কি কাজে লাগাতে পারি, সেগুলো এই টুকটাক আমরা এখানে দেখবো এই লেকচারে। সো পলিনোমিয়ালস এর এখানে যেটা আছে রেফারেন্স, যেটা এই মূলত আমি হচ্ছে এটা ওই যে তোমাদের বিটিঙ্গারের কলেজ অ্যালজেব্রা গ্রাফস এন্ড মডেলস যে বইটা, এটা দেয়া আছে তোমাদের, আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম, বইগুলো সব বই এখানে আছে। এই বইটাই মেনলি ফলো করবো, এই বইটাতেই ভালোভাবে দেয়া আছে মোটামুটি সব টপিকসই যেগুলো আমরা এখানে পড়বো। সো এই একটা বই দেখলেই, ভালোভাবে দেখলেই হবে। আর তুমি গুগল তো আছেই, গুগল ইন্টারনেট, এটা তো তুমি যে কোনো জিনিস ওখানে সার্চ করলে পাবাই। ঠিক আছে, জানার তো মানে জানার জন্য সোর্সের কোনো শেষ নাই। সো সেটা করার জন্য, সেটা তোমার ইচ্ছা, সেটা করতে তুমি ফ্রি। ঠিক আছে, তবে আমাদের এই সিলেবাসে যে টপিক গুলো আছে সেগুলোর জন্য এই বইটাই আনা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা শুরু করি তাহলে, যে পলিনোমিয়াল বলতে কি বোঝায়। একেবারে সহজ এক্সাম্পল হচ্ছে যে মানে তোমরা যেটা পড়ে আসছো বা সবসময় দেখো, ক্যালকুলাসেও হয়তো দেখছো। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে, এই ধরনের এক্সপ্রেশন, এগুলোকে আমরা পলিনোমিয়াল বলি ইন দ্য ভ্যারিয়েবল এক্স। তার মানে পলিনোমিয়াল বললেই আমাদের মাথায় মানে এক্স এর এরকম কিছু এক্সপ্রেশন, ঠিক আছে, যেখানে এক্স থাকবে, এক্স এর এক্স স্কোয়ার থাকতে পারে, এরকম কতগুলো টার্মস জোড়া দিয়ে থাকে। ঠিক আছে, অনেকটা যে শতপদী আছে না, এক ধরনের প্রাণ, শতপদী বলে বোধহয়, মানে বা অনেকে বাংলায় বলে চেলা। ঠিক আছে, চেলা বলে, যে চেলা অনেকে ভয় পায়, যে যেগুলোর অনেকগুলো পা থাকে। ঠিক আছে, মনে হয় যে অনেকটা ট্রেনের মতো জন্তুটা। ঠিক আছে, প্রাণীটা অনেকটা ট্রেনের মতো, এরকম ভাগ ভাগ জোড়া থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ভাগেই অনেকগুলো করে পা থাকে। তো এইখানে ব্যাপারটা আসলে অনেকটা সিমিলার, যে অনেকগুলো টার্মস এবং প্রত্যেকটা টার্মস একটার সাথে একটা জোড়া। ঠিক আছে, তো চিন্তা করতে পারো যে ওইটার সাথে হয়তো মিল রেখে এটাকে আমরা বহুপদী বলতেছি। ঠিক আছে, অনেকগুলো পদ। আচ্ছা, টার্মস ইংরেজিতে বললে টার্মস। তো তবে কিছু খালি কতগুলো টার্মস জোড়া লাগাইলেই সেটা বহুপদী হবে না। ম্যাথমেটিশিয়ানদের কাজ হচ্ছে সবকিছু প্রপারলি ডিফাইন করা, ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না থাকে। সো এখানে শর্তটা হচ্ছে যে an expression that involves sum of non-negative powers। ঠিক আছে, অর্থাৎ তোমার যেই টার্মস গুলো থাকবে, সেই টার্মস গুলোতে যে পাওয়ার গুলো থাকবে, এগুলো হবে হচ্ছে নন নেগেটিভ। ঠিক আছে, সো নন নেগেটিভ পাওয়ারের এরকম কিছু যে টার্ম, সেগুলোর সাম মানে যোগফল, যোগফল থাকবে। এবং সেইগুলো একটা ভেরিয়েবলও থাকতে পারে, ওয়ান ওয়ান ভেরিয়েবল, এখানে যেমন একটাই ভেরিয়েবল এক্স, অথবা একাধিক ভেরিয়েবলও থাকতে পারে, মোর ভেরিয়েবলস, এবং সাথে মাল্টিপ্লাইড বাই কোএফিসিয়েন্টস। কোএফিসিয়েন্টস মানে হচ্ছে বাংলায় তোমরা যেটা পড়ছো সহগ। ঠিক আছে, সাথে যে থাকে। তো এই এক্স স্কোয়ারের সাথে এখানে আছে ওয়ান, এক্স এর সাথে এখানে গুণ আছে কত, দুই, দুই ইন্টু এক্স, তার মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই সাম কোএফিসিয়েন্টস। আর এই এই ফাইনালি এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তো এখানেও চিন্তা করতে পারো যে এটাও একটা কোএফিসিয়েন্ট, বিকজ এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাই না? এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে আমরা জানি 1, এক্স টু দি পাওয়ার 0 লেখা না লেখা একই কথা। তো এটাকে, এই 3 টাকেও আমরা একটা কোএফিসিয়েন্টই চিন্তা করতে পারি, যে সহগ, এটার সাথেই তো আছে। আচ্ছা, বা এটাকে ধ্রুবক টার্মও বলে, কনস্ট্যান্ট টার্মও বলে। তো তার মানে এই ধরনের একটা এক্সপ্রেশন কে আমরা বলবো হচ্ছে একটা পলিনোমিয়াল, যেখানে কোনো মানে নন নেগেটিভের বাইরে কোনো পাওয়ার থাকবে না, নন নেগেটিভ হোল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার,
মানে আবার হলেও হবে না যে হাফ, এটা যদিও নন নেগেটিভ বাট এটা তো হোল নাম্বার না, এটা হচ্ছে ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন থাকলেও কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পলিনোমিয়ালের ডেফিনেশন, এভাবে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, সো তো এ রিয়েল পলিনোমিয়াল দেখো, এখানে আরেকটু সুন্দরভাবে, এটা হচ্ছে জাস্ট ভাষা দিয়ে বুঝাইলাম, এখন হচ্ছে ম্যাথমেটিক্যালি যে রিয়েল পলিনোমিয়াল p in one variable x is a function. আমরা লাস্ট টপিক আমাদের ছিল কি, রিলেশন এন্ড ফাংশন, লাস্ট টপিকে আমরা পড়ছিলাম। সো ওখানে আমরা অলরেডি জানি যে রিলেশন কাকে বলে, ফাংশন কাকে বলে। সো পলিনোমিয়াল আসলে একটা সার্টেন টাইপ অফ ফাংশন, আর কিছু না। A real polynomial p in one variable x is a function that can be expressed in this form. এখানে দেখো এই যে স্টার যে ফর্মটা দেয়া আছে, এই পার্টিকুলার ফর্মে তুমি যে কোনো পলিনোমিয়ালকে তুমি অবশ্যই লিখতে পারবা, ঠিক আছে। বা এই ধরনের এক্সপ্রেশনকেই আমরা বলি হচ্ছে সেটা একটা পলিনোমিয়াল। আমরা সাধারণত ফাংশনকে তো এভাবেই লিখি যে এফ অফ এক্স সমান সমান সাম, এখানে কোনো রুলস লিখে দেয় যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আইদার এলএন এক্স বা সাইন এক্স বা কজ এক্স বা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, হোয়াটএভার, যে কোনো এক্সপ্রেশন থাকবে এক্স এর। তো সেটা ফাংশন হবে কি হবে না সেটা তো আবার ফাংশনের চেকিং আছে। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে এফ এর জায়গায় আমি লিখছি হচ্ছে পি, পলিনোমিয়ালের ফার্স্ট ওয়ার্ড পি, ঠিক আছে। পি অফ এক্স লিখতেছি, এটা তো সমস্যা না, আমরা ফাংশনকে এফ জি যে কোনো কিছু দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তো এখানে পি অফ এক্স লেখা হয়েছে, আগের মতোই এক্সটা হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, এবং অবশ্যই সেটাকে এই ধরনের, অর্থাৎ এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এবং মাল্টিপ্লাইড বাই সাম, এই যে কনস্ট্যান্ট এ এন, ঠিক আছে, এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, দেন হচ্ছে প্লাস এটার সাথে যোগ আকারে আবার ঠিক এরকম আরেকটা টার্ম, বাট সেটার পাওয়ারটা আলাদা, একটা একটা কম, এখানে ছিল এন, এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান, তার সাথে গুণ থাকবে আরেকটা কোএফিসিয়েন্ট, এটার নাম আমি বলতেছি এ এন মাইনাস ওয়ান। আমি চাইলে এই কোএফিসিয়েন্ট গুলোর নাম এ বি সি ডিও দিতে পারতাম, জাস্ট এখানে মানে বোঝার সুবিধার জন্য বা লেখার সুবিধার জন্য হচ্ছে এখানে এ এন, এখানে এ সাব এন মাইনাস ওয়ান, এগুলো ইউজ করা হয়েছে জাস্ট মিল রাখার জন্য আর কি। এখানে আবার বিয়োগ টিয়োগ করার কোনো ব্যাপার নাই এই কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো জাস্ট মানে তোমার স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পল বোঝাচ্ছে যে এইটা একটা কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট। এই দুই কোএফিসিয়েন্ট এমন না যে এইটা যদি 4 হয় তাহলে এইটা 3 হইতে হবে কোএফিসিয়েন্ট, এখানে কিন্তু ওইটা বোঝাচ্ছে না, কেউ আবার ওইটা বুঝো না, জাস্ট আলাদা ভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলতে চাইলে বলো, মনে হলো কেউ কিছু বলতে চাচ্ছ। আচ্ছা, ওকে। স্যার তো হ্যাঁ বলো, জাহিদ শাহরিয়ার সাগর স্যার বলো। মানে এই পলিনোমিয়ালের পাওয়ারটা কি আমরা সিম্পলিফাই করে যেটা হবে সেটা? স্যার মানে আমি পলিনোমিয়ালের পাওয়ারটা হ্যাঁ, কি আমরা সিম্পলিফাই করে যেটা হবে সেটা, না না মানে যেভাবে আছে ওভাবেই চেক করতে হবে, যেটা মানে ভগ্নাংশ বা ওই ঋণাত্মক কিনা? না অবশ্যই তুমি সিম্পলিফাইড ফর্মে নিয়ে তারপরে হচ্ছে চিন্তা করবো। তবে এখানে একটা ঝামেলা আছে, রেশনাল ফাংশন আমরা যাব পলিনোমিয়াল থেকে তুমি আবার রেশনাল ফাংশন চিন্তা করতে পারো। অনেক সময় এমন হতে পারে যে তুমি সিম্পলিফাই করার পরে যে ফর্মটা আসলো আর এক্সাক্ট রেশনাল ফাংশন যেটা ছিল হয়তো দুইটার গ্রাফ সেম হবে না, ঠিক আছে, এরকম হতে পারে। মানে যেমন ধরো এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, ঠিক আছে এক্স স্কোয়ার বাই এক্সই ধরি, ওকে। সো এক্স স্কোয়ার বাই এক্স যদি ধরি, তাহলে এটার ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট এটাকে সিম্পলিফাই করে তো এক্সই লিখতে পারো। সো সিম্পলিফাই করার পরে তাহলে এখানে আসলে হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান। আর সিম্পলিফাই না করলে তো এখানে নিচে আবার পাওয়ার ওয়ান আছে, উপরে পাওয়ার টু আছে, নিচে পাওয়ার ওয়ান থাকা মানে কি অ্যাকচুয়ালি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে। সিম্পলিফাই করার পরেই এক্স আসলো। এখন এইটার গ্রাফ কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ সেটা একরকম, আর এক্স স্কোয়ার বাই এক্স এটার গ্রাফ কিন্তু সেম না, কারণ এখানে তুমি এক্স স্কোয়ার বাই এক্স যখন চিন্তা করবো তখন কিন্তু তুমি এখানে জিরো বসানো যাবে না, ঠিক আছে, এক্স এর ভ্যালু কিন্তু জিরোর জন্য এটা আনডিফাইন্ড, এক্স স্কোয়ার বাই এক্স যেটা। বাট তুমি কাটাকাটি করার পরে যেটা আসলো, মানে সিম্পলিফাই করার পরে যেটা আসলো এক্স, সেটা কিন্তু আবার পুরো রিয়েল লাইনের জন্য ডিফাইন্ড, ঠিক আছে, এক্স এর ভ্যালু তো তুমি যে কোনো কিছু দিতে পারো এই পাশে। সো তাহলে স্যার এই পলিনোমিয়াল যে হচ্ছে রিয়েল নাম্বারের বলতে যে কোনো রিয়েল ভ্যালুর জন্য কন্টিনিউয়াস,
এইটাও হ্যাঁ, কনসিডার করতে হবে? সেটা আমরা আসবো, পরে আসবো। আমি যেটা বলছি যে সিম্পলিফিকেশন করার পরে যেটা হবে সেটা গ্রাফ আর সিম্পলিফিকেশনের আগের গ্রাফ সবসময় সেম নাও হইতে পারে। এজন্য আমরা হচ্ছে একটা হচ্ছে রেশনাল ফাংশন হিসেবে চিন্তা করা, একটা জিনিসকে রেশনাল পলিনোমিয়ালও বলে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যেটা দেয়া আছে এক্সাক্ট, সরি, সিম্পলিফাই করার পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার আরেকটা পলিনোমিয়াল, ঠিক আছে। দুইটা সবসময় একেবারে সেম নাও হইতে পারে, আবার অনেক সময় ক্যান্সেল আউট করার পরও সেমও থাকতে পারে। তো এই জিনিসটা একটু মানে কেয়ারফুলি করতে হবে। তবে পলিনোমিয়াল যখন আমরা সিম্পলিফাই করার পরে যে পলিনোমিয়ালটা আসবে সেটা অবশ্যই পলিনোমিয়ালের ডোমেইনটা পুরো রিয়েল লাইনই হবে, ঠিক আছে, আমরা যাবো সেখানে। আচ্ছা, তো আগে এটা শেষ করি। তো তাহলে এখানে যেটা বললাম যে এরকম, তাহলে এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে আবার বিয়োগ টিয়োগের কোনো সম্পর্ক নাই আসলে, জাস্ট এখানে ডামি কোএফিসিয়েন্ট, মানে এগুলো কনস্ট্যান্ট ভ্যালু বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। আর পাওয়ার গুলো, তবে পাওয়ার গুলো কিন্তু ক্রমান্বয়ে কমবে এক এক করে, এখানে n, এখানে n-1, তারপরে x⁻n-2, আরেকটা আরো কমলো, এভাবে কমতে কমতে একসময় পাওয়ার কত হবে x⁻1, এবং ফাইনাল টার্মে x⁻0 অ্যাকচুয়ালি, তো 0 মান x⁻0 মানে হচ্ছে 1, সেজন্য আর ওটা আমরা লিখি না, সো জাস্ট কনস্ট্যান্ট টার্মটা থাকবে। তো এইটাকে আমরা কি বলতেছি দেখো, এটাকে আমরা বলতেছি রিয়েল পলিনোমিয়াল। রিয়েল পলিনোমিয়াল কেন বলতেছি? কারণ এটা বাস্তব নাকি, আর বাকি সব অবাস্তব। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট যেগুলো, অর্থাৎ এই যে এই পলিনোমিয়ালে এক্স এর এক্স বাদে, এক্স এর টার্মগুলো বাদে, এক্স এর সাথে যেগুলো মাল্টিপ্লাই আকারে আছে a0 a1 আপ টু an, এই জিনিসগুলো এরা সব হচ্ছে রিয়েল নাম্বারস। এরা যদি রিয়েল নাম্বারস হয় কোএফিসিয়েন্ট গুলো, সেই ক্ষেত্রে আমরা পলিনোমিয়ালটাকে যদি রিয়েল পলিনোমিয়াল। এরা যদি ইন্টিজার হয়, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটাকে বলি ইন্টিজার পলিনোমিয়াল। যদি হচ্ছে এরা সব এদের মধ্যে কেউ একজন যদি ই হয়, কি বলে, কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে সেটাকে আমরা বলি কমপ্লেক্স পলিনোমিয়াল, ঠিক আছে। সো রিয়েল পলিনোমিয়ালের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গুলো সব রিয়েল হবে, and the exponents are whole numbers। আর এই যে এটা তো আগেই বলছি যে এক্সপোনেন্ট যেগুলো, অর্থাৎ এক্স এর পাওয়ার যেগুলো, পাওয়ারটাকে আমরা এক্সপোনেন্ট কথাটাও ইউজ করি, যারা পরিচিত না তারা একটু দেখে নাও যে এক্সপোনেন্টস মানে হচ্ছে আসলে ঘাত বোঝায় বা পাওয়ার বোঝায়। তো এক্সপোনেন্টস গুলো হবে হচ্ছে আমার হোল নাম্বারস বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, নন নেগেটিভ হোল নাম্বারস অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে হোল নাম্বারস বললেই, হোল নাম্বারস বলতেই আসলে নন নেগেটিভ ইন্টিজার গুলো কি বোঝায়। আচ্ছা, তো এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি রিয়েল পলিনোমিয়ালের বেলায় কোএফিসিয়েন্ট গুলোকে বললাম যে সবগুলো রিয়েল হতে হবে। কোএফিসিয়েন্ট গুলো রিয়েল হলে সেগুলোকে আমি রিয়েল পলিনোমিয়াল বলবো। বাট ভ্যারিয়েবল যেটা এক্স, ঠিক আছে, এই এক্স গুলো এটা কি রিয়েল হতে পারে আর কমপ্লেক্স হতে পারে, এরকম কিছু? এটা এটা বলতে পারবা এনিওয়ান? জি স্যার, হতে পারে। তো এক্স তো কমপ্লেক্স হতে পারে। হ্যাঁ, যদি এই যে যেমন x² +1, ঠিক আছে, এটার সলিউশন যখন সলিউশন তো আমরা, মানে হ্যাঁ, সলিউশন চিন্তা করলে তখন সেটা কমপ্লেক্সে যেতে পারে। তবে ফাংশন হিসেবে যখন আমরা চিন্তা করি, যদি ফাংশন হিসেবে চিন্তা করি, তখন মানে যে অর্থাৎ তুমি সলিউশন করতে যাচ্ছ না, তুমি জাস্ট এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে তুমি এই এটা সমান সমান পি অফ এক্স যেটা, সেটা ক্যালকুলেট করবা, ঠিক আছে। তখন আমরা ডোমেইন হিসেবে শুধুমাত্র এক্সটাকে রিয়েল নাম্বারই রেস্ট্রিক্টেড রাখি, ঠিক আছে, যে এক্স এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস, ঠিক আছে। এটা হচ্ছে, আর যখন আমরা সলিউশন করব তখন এক্স এর ভ্যালু রিয়েল হতে পারে বা কমপ্লেক্সও আসতে পারে। আচ্ছা, তো এখন ট্রু আর ফলস, এখানে কিছু ট্রু আর ফলস দেয়া আছে, কিন্তু দেখি আমরা। এক নাম্বার যেটা x³ + √2x + কিউব রুট অফ 7, এটা বলা হয়েছে ইজ এ রিয়েল পলিনোমিয়াল। এটা সত্য না মিথ্যা? এনিওয়ান? এগুলো তো করা ট্রু উচিত। স্যার। হ্যাঁ, এটা সত্য কথা, কারণ সত্য স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা সত্য, কারণ যেহেতু √2 সত্য। √3 √7 এগুলো সব রিয়েল নাম্বার, তো সমস্যা নেই, এটা সত্য। দুই নাম্বার যেটা, এটা মিথ্যা ফলস। ফলস স্যার। ফলস স্যার, হ্যাঁ, এক্স এর পাওয়ার হাফ। বাবারে যে পাওয়ার হাত মাইনাস তোলা, আমি এক্স এর পাওয়ার সবাই হাফ। একসাথে কথা বললে কিছু শোনা যাবে না। এই তোমাদের বলছিলাম না যে যে বলতে চাও সে হ্যান্ড রেজ করো, তাকে আমি ফ্লোর দিব।
হ্যান্ড রেজের অপশন তো আছেই, সবাই একসাথে কথা বললে শোনা যাবে না তো। আচ্ছা ঠিক আছে, একজন already বলে দিচ্ছে যে এখানে যে এই টার্মটাতে সমস্যা, এক্স এর পাওয়ার এখানে হচ্ছে রুট আছে, যার কারণে এটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে চিন্তা করতে পারতেছি না। আচ্ছা দেন এটা তাহলে হবে না। 3 নাম্বার, দেখো এইটা পলিনোমিয়াল হোক বা না হোক ফাংশন হতে পারে, ঠিক আছে, বাট এটা পলিনোমিয়াল হয় নাই, ঠিক আছে। হতে পারে যে এটা এটা ফাংশন হতে পারে, এরকম হতে পারে, সমস্যা নাই, কারণ সব ফাংশনই পলিনোমিয়াল না, কিন্তু কিছু সব পলিনোমিয়ালই একটা ফাংশন। আচ্ছা দেন 3 নাম্বার যেটা আছে 16 ইজ এ রিয়েল পলিনোমিয়াল, শুধু 16 সংখ্যাটা এটা একটা পলিনোমিয়াল কিনা? ট্রু স্যার, জিরো পলিনোমিয়াল। মানে অর্থাৎ জিরো পলিনোমিয়াল না, অ্যাকচুয়ালি এটার সাথে আমি যদি এক্স টু দি পাওয়ার জিরো চিন্তা করি তাহলে তো এটা আসলে ওই ফর্মে চলে যাচ্ছে। দ্যাট মিনস এটাও একটা, এটাকে আমরা বলি মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে, কনস্ট্যান্ট জি স্যার। পলিনোমিয়াল বা কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা তাহলে এটাও পলিনোমিয়াল। 4 নাম্বার যেটা, সেটা ফলস। হ্যাঁ এটা রিয়েল পলিনোমিয়াল না, এটা আমি যদি বলতাম এটা কমপ্লেক্স পলিনোমিয়াল তাহলে ঠিক ছিল, ঠিক আছে, এটা পলিনোমিয়াল বাট এটা কমপ্লেক্স পলিনোমিয়াল, নট রিয়েল পলিনোমিয়াল। আচ্ছা আর এটা, সো এটা ফলস। হ্যাঁ এক্স এটা পাওয়ার যেহেতু যে -1 1 বাই মাইনাস জেড ওয়ান। আছে এই কারণে এটা পলিনোমিয়াল হবে না। ওকে, সো আশা করি পলিনোমিয়াল কোনটা পলিনোমিয়াল আর কোনটা পলিনোমিয়াল না এই ব্যাপারে তোমাদের আর কোনো কনফিউশন নাই। ওকে নেক্সট আমাদের হচ্ছে ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ পলিনোমিয়াল। সো যে কোনো রিয়েল পলিনোমিয়ালের ক্ষেত্রে ডোমেইনটা যে আমরা বললাম যে ডোমেইনটা হচ্ছে আমরা আর চিন্তা করে রাখি, ঠিক আছে, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার এটাকে ইনপুট হিসেবে দেয়া যাবে কিনা। আর হচ্ছে রেঞ্জের বেলায় ইনপুট হিসেবে আর এটা কেন দেয়া, আর হবে অলওয়েজ, এটা বুঝতেই পারতেছো যে কোনো ওয়াই বলা আছে, ডোমেইন অফ এনি রিয়েল পলিনোমিয়াল সমান আর কেন হবে? এনিওয়ান? মানে কিভাবে তুমি বুঝলা যে সমস্ত বাস্তব সংখ্যাই ওখানে ইনপুট হিসেবে দেয়া যাবে? কারণ আমাদের ওই এক্সপ্রেশনটার দিকে একটু তাকাইলেই হয়, আমাদের পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা কেমন, যে কতগুলো এক্স এর পাওয়ারের, অথবা এক্স এর পাওয়ার মানে সর্বনিম্ন 0 হতে পারে, এর বেশি তো হবে না, এক্স এর পাওয়ারের হচ্ছে কি যোগফল, তাই না? সো আমি যদি এক্স যে কোনো রিয়েল নাম্বার ইনপুট দেই এখানে, সো যে কোনো রিয়েল নাম্বারের জন্যই তার যেটা হোল পাওয়ার, যেটা যেহেতু পাওয়ার গুলো সবগুলো হচ্ছে ইন্টিজার, এখানে নন নেগেটিভ ইন্টিজার, সো এই জন্য আমি যখনই এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার দিব, সো তাতে আমার ওইটা হিসাব করতে কোনো অসুবিধা নাই, যে এক্স টু দি পাওয়ার যে কোনো পজিটিভ পূর্ণ সংখ্যাই থাকুক না কেন, 100 থাকুক, 1000 থাকুক, 1 কোটি থাকুক, ঠিক আছে, নন নেগেটিভ যে কোনো পাওয়ারই থাকুক না কেন, আমার এক্স টু দি পাওয়ার ওইটা হিসাব করতে কোনো অসুবিধা হবে না এক্স যে কোনো রিয়েল নাম্বারের জন্য। সো তারপরে তাদেরকে যোগ করতে হবে, তাই না? ওই পলিনোমিয়ালটা আসলে কি, এরকম অনেকগুলো পাওয়ারের যোগফল, সো যোগ করতেও তো কোনো সমস্যা নেই, পাওয়ার যদি বের করতে পারি দেন যোগ করা তো কোনো প্রবলেম না, দুইটা রিয়েল নাম্বার যোগ করলেও যোগ করতেও কোনো অসুবিধা নাই। সো এই কারণে আমি যে কোনো রিয়েল নাম্বার এখানে ইনপুট হিসেবে দিতে পারবো এই এক্সপ্রেশনটার মধ্যে, ঠিক আছে। এই এই জায়গাটাতে ইনপুট হিসেবে এই যে এক্স এর এখানে যে কোনো রিয়েল নাম্বারই আমি দিলে এটা ক্যালকুলেট করা যাবে। এই কারণেই আমরা হচ্ছে এই মানে যদি হচ্ছে ওই যে রুট থাকে, রুট ওভার থাকে তাহলে তো সমস্যা, ঠিক আছে, কারণ যেমন এই যে এটার ক্ষেত্রে রুট ওভার 2x ছিল, তো এখানে আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ দেই তখন তো ঝামেলা হয়ে যাবে, কারণ ফ্র্যাকশনাল পাওয়ারের জন্য আমাদের নেগেটিভ নাম্বার সেটা রিয়েলে ডিফাইন্ড না, ঠিক আছে, কমপ্লেক্সে যাইতে হবে তখন, মানে আউটপুটটা তখন কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে এই আমাদের ফ্র্যাকশনাল পাওয়ার বা হচ্ছে নেগেটিভ পাওয়ার, এই পাওয়ার গুলোকে আমরা বাদ রাখতেছি, ঠিক আছে। তো যেহেতু আমাদের ফ্র্যাকশনাল বা নেগেটিভ পাওয়ার নাই পলিনোমিয়াল এক্সপ্রেশনের মধ্যে, সো আমরা যে কোনো রিয়েল নাম্বারই ইনপুট হিসেবে দিতে পারবো, ঠিক আছে। সেই কারণে ডোমেইনটা হচ্ছে অল রিয়েল নাম্বারস, সেট অফ অল রিয়েল নাম্বারস বা আর। এরপর চিন্তা করো যে রেঞ্জ, এটা যেহেতু পলিনোমিয়াল এক ধরনের ফাংশন, সো এটা ডোমেইন থাকবে, রেঞ্জ থাকবে, ডোমেইন তো আমরা দেখলাম, এখন রেঞ্জ, যেটা রেঞ্জটা চিন্তা করো যে রিয়েল যে কোনো রিয়েল পলিনোমিয়ালের রেঞ্জ, এটা কি এটাও কি আর হবে কিনা, আর যদি না হয় তাহলে কেউ কোনো এটা না এক্সাম্পল, স্যার, হ্যাঁ
এটা হবে না আর, স্যার তাহলে না স্যার, হবে না বলো তো। একটা এক্সাম্পল দাও তাহলে। স্যার যদি ধারাটা এরকম হয় এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 ডট ডট এক্স পাওয়ার 2n এরকম হলে তো শুধু আমার এত বড় জোড় দরকার সংখ্যা নাই, হচ্ছে। জাস্ট পার্টিকুলার একটা এক্সাম্পল দাও, এত বড় দরকার নাই তো। স্যার এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1। টার্নিং পয়েন্ট থাকলে তো হবে না। জাস্ট এক্স স্কোয়ার দিলেই তো হয় রে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, পি অফ এক্স ইজ এক্স স্কোয়ার দিলেই তো দেখা যাচ্ছে আমি এখানে যে কোনো রিয়েল নাম্বার দেই না কেন, এটার আউটপুট তো কখনোই এই জিরোর নিচে আসবে না, জিরো থেকে ইনফিনিটি। তার মানে আমার রেঞ্জটা যাবে হচ্ছে আর প্লাসে, ঠিক আছে। তো রেঞ্জের বেলায় সেটা আর প্লাস হতে পারে, আর হতে পারে, ঠিক আছে। আবার অল্প কিছু সংখ্যক নাম্বার হতে পারে, অনেক রকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার, পলিনোমিয়ালে কি মাল্টিপল ভ্যারিয়েবল থাকতে পারবে? হ্যাঁ অবশ্যই। এক্স, তাহলে স্যার হ্যাঁ এক্স বলো। ওয়াই কে আমরা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলতে পারবো? এক্স ওয়াই আহ, প্রোডাক্ট আকারে আছে যদি। হ্যাঁ, এক্স ওয়াই কে তুমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলতে পারো, ঠিক আছে। তবে মাল্টিভেরিয়েবল পলিনোমিয়াল সেটা তোমাদের মানে মাল্টিভেরিয়েবল ফাংশন, অ্যাকচুয়ালি পলিনোমিয়াল তো আসলে ফাংশনের সাবসেট। সো মাল্টিভেরিয়েবল ফাংশন এবং সেটার ক্যালকুলাস কিভাবে করতে হয় সেটা সেকেন্ড ইয়ারে ডিটেলস শিখবা ক্যালকুলাসে। এখন ফার্স্ট ইয়ারে শুধু আমরা মানে ওয়ান ভেরিয়েবল নিয়ে কাজ করবো। আমাদের ক্যালকুলাস ফার্স্ট ইয়ারে যেটা শেখানো সবকিছু ওয়ান ভেরিয়েবলই আছে, ঠিক আছে। মাল্টি ভেরিয়েবল হতে পারে, তিনটা ভেরিয়েবল হতে পারে, এন সংখ্যক ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে। জেনারেলাইজেশন, ম্যাথমেটিশিয়ানের কাজই হচ্ছে জেনারেলাইজেশন করা। সো ওগুলো আস্তে আস্তে আসবে, সবই আসবে। ইন্টারেস্ট থাকলে তুমি গুগল থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট আমরা যাই যে ডিগ্রি, লিডিং টার্ম এন্ড লিডিং কোএফিসিয়েন্ট, এই তিনটা জিনিস বলতে কি বোঝায় সেটা শিখতে হবে। যে পলিনোমিয়ালটাকে আমরা ওই স্টার স্টার যে ফর্ম, ওই ফর্মটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি, ঠিক আছে, পলিনোমিয়ালের। অর্থাৎ তোমার একটা পলিনোমিয়াল যদি এরকম দেয়া থাকে, সরি, হ্যাঁ, যদি এরকম ভাবে ধরো দেয়া আছে একটা পলিনোমিয়াল, এরকম একটা পলিনোমিয়াল দেয়া আছে, এটাকে আমরা ওই স্টার স্টাইলে লিখতে হবে, এই সাজায় লিখতে হবে। অর্থাৎ সবচেয়ে বড় যে পাওয়ার সেটাকে লিখতে হবে শুরুতে, তারপর ওই যে সিকোয়েন্সিয়ালি সাজায় লিখতে হবে মাইনাস এক্স কিউব, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2x, প্লাস ফাইনালি এই যে প্লাস 3, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম যেটা। এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। সো স্ট্যান্ডার্ড ফর্মটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মের উপরে আমি কিছু ডিফাইন করা, ঠিক আছে। আমরা দেখবো যে এই ফর্মটা এইভাবে রাখলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। সো এখন এই লিডিং কোএফিসিয়েন্ট, বুঝতেই পারতেছো লিডিং কথাটার মানে হচ্ছে কি, যে লিড দিচ্ছে বা সবার আগে যে, ঠিক আছে। সো লিডিং কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এই সবার শুরুর যে টার্ম, বাম দিকের, সবচেয়ে বাম দিকের বা সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা যে টার্ম, সেইটার যে কোএফিসিয়েন্ট, ঠিক আছে। সেটার কোএফিসিয়েন্ট যেমন এই পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট নন জিরো কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের ওই জেনারেল এক্সপ্রেশনের বেলায় যেটা ছিল n, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিডিং টার্ম, অর্থাৎ যেই টার্মটা লিড দিচ্ছে বা শুরুর টার্ম, বাম দিকে সর্ববামের যে টার্ম পুরোটাই, অর্থাৎ an x টু দি পাওয়ার n, পুরো জিনিসটাকে আমরা বলতেছি টার্ম। আর শুধু an টা হচ্ছে কোএফিসিয়েন্ট। আর ডিগ্রি কত, ডিগ্রিটা হচ্ছে n। যখন আমরা এরকম মানে কোন একটা এক্সপ্রেশন থাকবে সেটার সবচেয়ে হাইয়েস্ট যে পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকেই আমরা বলবো হচ্ছে ওই পলিনোমিয়ালের ডিগ্রি, ঠিক আছে। তার মানে এই যে পলিনোমিয়ালটা আছে এটা হচ্ছে একটা চতুর্থ ডিগ্রি, ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো এন যদি হয় তাহলে এন ডিগ্রি পলিনোমিয়াল। আর যদি হচ্ছে শুধু ওই যে বলছিলাম শুধু 16, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, বা হচ্ছে এটা একটা জিরো ডিগ্রি পলিনোমিয়াল। জিরো ডিগ্রি পলিনোমিয়াল আর জিরো পলিনোমিয়াল ব্যাপারটা এক না, ঠিক আছে। জিরো ডিগ্রি পলিনোমিয়াল মানে হচ্ছে যেই পলিনোমিয়ালের ডিগ্রি জিরো, আর জিরো পলিনোমিয়াল বলতে আমরা বুঝাই এই যে এইটাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। জিরো পলিনোমিয়াল অর্থাৎ এক্স এর ভ্যালু তুমি যাই দাও না কেন ইনপুট, আউটপুট হবে সবসময় জিরো।
f of x is equal to 0 এই ধরনের একটা ফাংশন যদি ডিফাইন করে, এটা তো একটা ফাংশন নাকি, x এর for all real variable তুমি যদি এভাবে ডিফাইন করো যে f of x is equal to 0 for all x belongs to r, তাহলে এটা তো একটা ফাংশন হয় নাকি, ফাংশন হয় নাকি হয় না, ফাংশন হয় না এরকম কেউ আছে নাকি এটা ফাংশন হয় না? আচ্ছা, তার মানে সবাই বুঝছে নাকি না বুঝেই বলতেছো, এটা আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, সো এটা একটা ফাংশন হয়, এটা একটা পলিনোমিয়াল, এটাকে আমরা বলি জিরো পলিনোমিয়াল, মানে যেটার আউটপুট সবসময় জিরো। আর এই 16 বা ধরো 7 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা 0 ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আর তাহলে আমরা ডিগ্রি বুঝতে পারলাম, তারপরে হচ্ছে লিডিং টার্ম এবং লিডিং কোএফিসিয়েন্ট সবই বুঝতে পারলাম। এখন এখানে কয়েকটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ডিগ্রি, লিডিং টার্ম এন্ড লিডিং কোএফিসিয়েন্ট অফ দিস পলিনোমিয়ালস। তাহলে এটা তো আমি বলেই দিলাম, এটা ডিগ্রি কত হবে, f of x is equal to 1, এটা ডিগ্রি হবে 0। তারপরে এটা দেখি কেউ একজন বলো এটা ডিগ্রি কত, স্যার 2 ডিগ্রি 2। আর লিডিং টার্ম 5/3। 5/3 x স্কয়ার। হ্যাঁ 5/3 x স্কয়ার, এক্স্যাক্টলি। অর্থাৎ আমার এই যে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এই টার্মটা আর এই টার্মটাকে আগে যোগ করে নিতে হবে, যেহেতু দুইটাতেই x স্কয়ার, তাহলে যোগ করলে হবে হচ্ছে এখানে x স্কয়ার কমন যাবে, তার মানে 2/3 প্লাস 1 x স্কয়ার মাইনাস 5x, তার মানে আসতেছে এখানে তাহলে 5/3 x স্কয়ার মাইনাস 5x। তাহলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এখন তাহলে এটা হচ্ছে আমার লিডিং টার্ম 5/3 x স্কয়ার। আর এটা লিডিং কোএফিসিয়েন্ট তাহলে 5/3 ওকে, ভেরি গুড। তাহলে h of x এটা তাহলে এটা তো তাহলে নিজেরাই পারবা, তো -1 এটা হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট, আর -x⁴ পুরোটা হচ্ছে আমার লিডিং টার্ম, আর ডিগ্রি হচ্ছে 4। ওকে, তাহলে এখন এই হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ the zero polynomial, f of x is equal to 0, যে জিরো পলিনোমিয়াল যদি হয় তাহলে সেই জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত, এটা নিজেরা একটু ঘাটাঘাটি করবা, ঘাটাঘাটি করে বের করার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে the end behavior of the graph of a polynomial. end behavior মানে হচ্ছে শেষ দিকের মানে আচরণ, শেষ দিকের বিহেভিয়ার কেমন, একটা পলিনোমিয়ালের গ্রাফের শেষ দিকের বিহেভিয়ার কেমন। শেষ দিক বলতে আমরা যেহেতু ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল চিন্তা করতেছি p of x, তো এটাকে আমরা যদি প্লট করতে যাই বা গ্রাফ আঁকতে যাই, তখন আমাদের কি দুইটা ডাইমেনশন লাগে, ঠিক আছে? যে এক্স যেগুলো ইনপুট সেগুলো হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, আর এক্স বসানোর পর এই পলিনোমিয়ালের যে এক্সপ্রেশনটা আছে সেখানে আমি এক্স এর ভ্যালু বিভিন্ন জিনিস বসালে যেই ভ্যালুগুলো পাবো সেগুলোকে আমরা বলি ওয়াই, p of x is equal to y। সেই ওয়াই গুলো হিসাব করে ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইতে হয়, তাই না? তারপরেই আমি হয়তো এরকম একটা চিত্র পাবো। 2 ডাইমেনশন লাগবে ওয়ান ভেরিয়েবল যদি পলিনোমিয়াল, 2 ভেরিয়েবল পলিনোমিয়াল হলে 3 ডাইমেনশন লাগবে আঁকতে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেহেতু আমরা ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়ালে আছি, তো এখন এখানে তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা p of x হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই অ্যাক্সিস বরাবর। সো আমার যেটা জানতে চাচ্ছে এন্ড বিহেভিয়ার বলতে যেটা বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু এই দুই এন্ডে, অর্থাৎ এই যে রাইট এন্ড আর একটা হচ্ছে লেফট এন্ড, এই দুই এন্ডের দিকে এই পলিনোমিয়ালের বিহেভিয়ার, পলিনোমিয়ালের গ্রাফটা কেমন হবে। অর্থাৎ x টেন্ডস টু যখন প্লাস ইনফিনিটি, এই যে এখানে দেওয়া আছে প্লাস ইনফিনিটি, তখন এই আমাদের f of x, এখানে আমরা f of x দিয়ে লিখছি বা p of x হোয়াটএভার, তো f of x এর ভ্যালু কোন দিকে যায়, x টেন্ডস টু প্লাস ইনফিনিটি হলে f of x এর ভ্যালু কি জিরোর দিকে যায় নাকি কোন দিকে যায় সেটা জানতে চাচ্ছি। আর হচ্ছে একইভাবে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হলে f of x এর ভ্যালু কোন দিকে যায়, এইদিকে যায় নাকি জিরোর দিকে যায় নাকি এদিকে যায়,
এই জিনিসগুলো আমরা যাচাই করতে চাই। এটাই হচ্ছে এন্ড বিহেভিয়ার অফ দ্য গ্রাফ অফ পলিনোমিয়াল। তো এটা ভেরিফাই করার জন্য তার আগে আমরা কিছু অবজারভেশন দেখি, মানে কিছু এভিডেন্স দেখি যে আসলে কিছু অ্যানালাইসিস করে কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা আমরা। যেমন এখানে কিছু অবজারভেশন দেয়া আছে, দেখো এখানে 4টা আলাদা আলাদা গ্রাফ দেয়া আছে। 4টা গ্রাফেই এখানে বলা আছে ইভেন ডিগ্রি। তার মানে হচ্ছে তুমি দেখো 4টা গ্রাফেই যে পলিনোমিয়াল গুলো এক্সাম্পল হিসেবে দেয়া হয়েছে, প্রত্যেকটা পলিনোমিয়ালেরই ডিগ্রি হচ্ছে ইভেন। ঠিক আছে, ডিগ্রি গুলো দেখো সব পলিনোমিয়ালেরই ইভেন ডিগ্রি। এখানে যেমন ডিগ্রি হচ্ছে 6, এখানে ডিগ্রি হচ্ছে কত 4, এখানে ডিগ্রি হচ্ছে 2, তারপরে এখানে ডিগ্রি হচ্ছে 10। সবগুলোই ইভেন ডিগ্রি পলিনোমিয়াল। ওকে ফাইন। এখন ইভেন ডিগ্রি পলিনোমিয়াল কিন্তু সবগুলো গ্রাফের চেহারা একরকম না, হওয়ার কথাও না, যেহেতু পলিনোমিয়াল আলাদা। আমরা গ্রাফের চেহারার দিকে তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে এন্ড বিহেভিয়ারের দিকে। অর্থাৎ এক্স ডান দিকে যেতে থাকলে পলিনোমিয়াল কোন দিকে যায় এবং বাম দিকে যেতে থাকলে কোন দিকে যায়। তো প্রথম যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের গ্রাফ তোমরা সবাই জানো যে এক্স যদি এখানে যত ডান দিকে যাচ্ছে পলিনোমিয়াল তত উপরের দিকে যাচ্ছে। তারপরে এক্স যত বাম দিকে যাচ্ছে এটা বাম দিকেও তত ওয়াই অ্যাক্সিস এর মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে যেতেই থাকতেছে। ঠিক আছে, তো এটা গেল একটা। এটার ক্ষেত্রে আবার দেখতেছি এই এটাও একটা ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, এটা ডিগ্রি হচ্ছে 4। তো এখানে যা মাঝখানে যা হয় হোক, কিন্তু আমরা যখন দেখতেছি এক্স যত বাড়তেছে তত এটা এবার সব নিচের দিকে যাচ্ছে, আবার এক্স যত কমতেছে তত এটা এদিকেও নিচের দিকে যাচ্ছে। ওকে, সো দুই ধরনের কেস দেখা গেল যে দুইটাই আমার ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, বাট একটার ক্ষেত্রে হচ্ছে এক্স যত বাড়ুক বা কমুক পলিনোমিয়াল সবসময় পলিনোমিয়ালের ভ্যালু ওই প্লাস ইনফিনিটি ওয়াই টেন্ডস টু প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এই পাশেও এ পাশেও। আর এটার ক্ষেত্রে হচ্ছে দুই পাশেই মাইনাসের দিকে যাচ্ছে। এই দুইটার মধ্যে পার্থক্যটা কিসে তাহলে একটু চিন্তা করে দেখো। পার্থক্যটা হচ্ছে তাদের কোএফিসিয়েন্টে। দেখো এটার এখানে আমাদের লিডিং কোএফিসিয়েন্টটা কত? লিডিং কোএফিসিয়েন্টটা হচ্ছে +1, আর এইখানে লিডিং কোএফিসিয়েন্টটা হচ্ছে -1। তার মানে এই কোএফিসিয়েন্ট নেগেটিভ হলে আমার হচ্ছে নিচের দিকে যাচ্ছে, আর কোএফিসিয়েন্ট পজিটিভ হলে উপরের দিকে যাচ্ছে। আমরা পরের দুইটাতে একই জিনিস দেখি কিনা দেখি। এখানেও দেখো এই যে পাওয়ার হচ্ছে ইভেন, আর লিডিং কোএফিসিয়েন্ট যেটা সেটা হচ্ছে পজিটিভ। সেটা ফ্র্যাকশন সমস্যা নাই, বাট রিয়েল নাম্বার তো। ঠিক আছে, মানে যেটা কোএফিসিয়েন্ট গুলো তো আমার যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সো কিন্তু সেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। সো এখানেও দেখো দুই সাইডেই পলিনোমিয়ালের ভ্যালু এই এক্স যত বাড়তেছে বা কমতেছে দুই সাইডেই ওয়াই টেন্ডস টু প্লাস ইনফিনিটি, বা পি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টেন্ডস টু প্লাস ইনফিনিটি। এই একইভাবে সেম ঘটনা এখানেও ঘটতেছে, যেহেতু এখানে যে লিডিং কোএফিসিয়েন্টটা হচ্ছে -1, তার মানে নেগেটিভ। তো এখানেও আবার দেখো নিচের দিকে নামতেছে। সো পলিনোমিয়ালের চেহারা যেমনই হোক, মাঝখানে আঁকা বাঁকা যাই থাকুক, একবার থাকুক 10 বার থাকুক, এই যে এখানে আঁকা বাঁকা আছে, এখানে আবার একবার আছে, এখানে 2 বার আছে, ওটা কোনো সমস্যা না। কথা হচ্ছে যে এই এক্স বাড়া বা কমার সাথে আসলে সম্পর্ক হচ্ছে তার এই লিডিং কোএফিসিয়েন্ট এবং হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এটা তো আমরা ইভেন ডিগ্রির গুলো দেখলাম। এখন অড ডিগ্রির গুলো একটু দেখি যে তাহলে অড ডিগ্রির বেলায় কেমন হয়। এখানে আরো কিছু অবজারভেশন দেওয়া আছে, এবার হচ্ছে সব অড ডিগ্রির জন্য। তো এইগুলো যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা অড ডিগ্রির বেলায় হচ্ছে আগের বার ইভেন ডিগ্রির বেলায় আমার দুই সাইডেই উপরে যাইতো পলিনোমিয়ালের ভ্যালু, এক্স বাড়া বা কমার সাথে সাথে হয় দুই সাইডে উপরে উঠতো অথবা দুই সাইডেই নিচে নামতো। বাট এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রাফেই তুমি খেয়াল করো, প্রত্যেকটা গ্রাফেই এগুলো সব অড ডিগ্রি পলিনোমিয়াল, এবং প্রত্যেকটা গ্রাফেই আমার উল্টো, অর্থাৎ একদিকে যদি উপরে উঠে তাহলে অন্যদিকে নিচে নামবে। যেমন এটার এই যে এক্স বাড়ার সাথে সাথে এটা উপরের দিকে উঠছে, বাট এক্স কমার সাথে সাথে আবার এই পাশে নিচের দিকে নামছে। ঠিক আছে, আবার এইটার ক্ষেত্রে এক্স বাড়ার সাথে সাথে নিচের দিকে নামছে এটার ক্ষেত্রে, এবং এক্স যত কমতেছে তত পলিনোমিয়াল উপরের দিকে উঠতেছে। একইভাবে এইখানেও সেম ঘটনা। আর এই 4 নাম্বার যে পিকচারটা আছে এটা আবার ফার্স্টটার মতো। তো এইখানেও তাহলে দেখা যাচ্ছে যে ডান মানে মেজর পার্থক্যটা আমাদের ইভেন ডিগ্রির সাথে অড ডিগ্রির মেজর পার্থক্যটা হলো যে এইখানে
দুই সাইডে বিপরীত ঘটনা ঘটবে, এক সাইডে বাড়লে অড ডিগ্রির বেলায় এক সাইড ডান দিকে যদি বাড়ে তাহলে বাম দিকে কমবে, আর ডান দিকে কমার দিকে থাকলে বাম দিকে বাড়বে। সো এটা গেল, এটা হলো অড ডিগ্রির ইফেক্ট। আর ওই যে এখন কোন দিকে বাড়বে কোন দিকে কমবে, ডানে বাড়বে এই যে এটা যেমন ডানে বাড়তেছে বামে কমতেছে, আর এটা হচ্ছে তার উল্টা। এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে দেখো আবার ওই যে লিডিং কোএফিসিয়েন্টের উপরে, যে এখানে হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে -1 আর এখানে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে +1। সো এই +1 থাকলে দেখা যাচ্ছে যে এক্স বাড়লে ডান দিকে এটা বাড়বে এবং বাম দিকে এক্স যত কমবে পলিনোমিয়াল তত কমবে। আর যদি লিডিং কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয় তখন এর উল্টা ঘটনা ঘটবে। তো মোটামুটি এই অবজারভেশন গুলো থেকে তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, ঠিক আছে? সেই কনক্লুশনটাই আমরা একটু দেখি। এটার একটা আবার স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে, যে দ্য লিডিং টার্ম টেস্ট, ঠিক আছে? আমরা যে একটু আগে লিডিং টার্ম শিখে আসলাম, এই লিডিং টার্ম দিয়ে আমরা একটা টেস্ট করতে পারি, সেই জন্যই এটার নাম দিতে হচ্ছে দ্য লিডিং টার্ম টেস্ট। টেস্টটা কি, যে আমাদের যে লিডিং টার্মটা আছে an(x⁴n), এই যে কোনো পলিনোমিয়ালের এই লিডিং টার্মটা দেখে আমরা ওই পলিনোমিয়ালের গ্রাফের এন্ড বিহেভিয়ার, ঠিক আছে, অর্থাৎ x→+∞ অথবা x→−∞ হলে কেমন হবে সেটা এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা থেকে বের করতে পারবো। যে কিরকম আমাদের লিডিং টার্মের পাওয়ার অর্থাৎ পলিনোমিয়ালের যে ডিগ্রি সেটা যদি ইভেন হয় এবং তার কোএফিসিয়েন্টটা যদি পজিটিভ হয়, তাহলে পলিনোমিয়ালের এই মাঝখানে যে কয়বার আঁকাবাঁকা হোক যাই হোক না কেন, আলটিমেটলি পলিনোমিয়ালটা দুই দিকে এরকম বাড়তে থাকবে। অর্থাৎ x→+∞ হলেও সেটা উপরের দিকে উঠতে থাকবে, x→−∞ হলেও উপরের দিকেই উঠতে থাকবে। আর যদি পাওয়ারটা ইভেন হয়, জোর হয় এবং কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়, তাহলে জাস্ট এটার উল্টা ঘটনা ঘটবে। তো তুমি যেভাবেই পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করো না কেন, যতগুলো টার্মই দাও না কেন, তোমার বাকি টার্ম দেখার কোনো দরকার নাই, তুমি শুধু লিডিং টার্মটা দেখবা, ঠিক আছে? যে লিডিং টার্মে পাওয়ারটা কি অড আছে না ইভেন আছে, আর তার কোএফিসিয়েন্টটা কি পজিটিভ আছে না নাকি নেগেটিভ আছে। বাকি আরো 1000টা টার্মও যদি থাকে ওইগুলোর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? ওগুলো যা যেভাবেই তুমি ওগুলো দাও, ঠিক আছে, আলটিমেট ঘটনা এটাই ঘটবে। ওইগুলোর কারণে তোমার মাঝখানের এই শেপ গুলো চেঞ্জ হবে, ঠিক আছে? পলিনোমিয়ালের এই মাঝখানে হয়তো আঁকাবাঁকা বাড়বে, ঠিক আছে, কিন্তু তোমার এন্ড বিহেভিয়ারে কোনো ইফেক্ট ফেলবে না। এন্ড বিহেভিয়ার ডিপেন্ড করবে সবসময় এই পলিনোমিয়ালের ডিগ্রি অর্থাৎ লিডিং টার্মের পাওয়ার এবং লিডিং টার্মের কোএফিসিয়েন্টের উপর। তো ইভেন এর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে, আর যদি অড হয় তাহলে এই দুইটা ঘটনা ঘটবে। অড এবং লিডিং পাওয়ার যদি অড হয়, লিডিং টার্ম যদি পজিটিভ হয়, তাহলে এই যে এরকম হবে প্যাটার্নটা, ডান এক্স বাড়ার সাথে সাথে ওয়াই x→+∞ হলেও পলিনোমিয়ালও +∞ দিকে যাবে, আর x−∞ দিকে গেলে পলিনোমিয়ালও -∞ দিকে যাবে। আর যদি কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয় তাহলে জাস্ট সিম্পলি এটা উল্টায় যাবে। এবং নিচে লেখা আছে দেখো যে এই যে মানে মাঝখানে যে দাগ দেওয়া পোর্শনটা ইজ নট ডিটারমাইন্ড বাই দিস টেস্ট, অর্থাৎ এই টেস্ট দিয়ে আমরা শুধু এন্ড বিহেভিয়ারই বুঝতে পারবো, মাঝখানে কি হচ্ছে না হচ্ছে সেটা এই টেস্ট দিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তার মানে তোমরা শুনতে পারছো, যেহেতু কেউ কিছু বলতেছো না তার মানে সবাই বুঝতেও পারছো আশা করি। এখন কেন এটা ঘটে, হোয়াই ডাজ দিস হ্যাপেন, ঠিক আছে, এটা নিজেরা চিন্তা করবা, একটু চিন্তা করলে বের করতে পারবা। ক্যালকুলাস যেহেতু পড়ছো, ক্যালকুলাসও লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, একটু চিন্তা করলেই আশা করি এটা বুঝতে পারবা যে কেন আসলে ওই বাকি টার্মগুলোর উপরে ডিপেন্ড করতেছে না, খালি হাইয়েস্ট মানে লিডিং টার্ম যেটা আমাদের হাইয়েস্ট পাওয়ার টার্ম সেটার উপরেই কেন ডিপেন্ড করতেছে, এটা নিজেরা একটু চিন্তা করলেই বুঝতে পারবা। ক্যালকুলাসের লিমিটের কনসেপ্টটা দিয়ে আরো ভালো করে প্রমাণ করা যাবে, তবে মানে ইনটিউশন আনার জন্য ওই অত দূরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, দ্য লিডিং টার্ম টেস্ট কন্টিনিউড, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি দেখি র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করি, একজন চারজনকে জিজ্ঞেস করি যে
এখানে যেটা বলা হয়েছে যে চারটা তোমার পলিনোমিয়াল দেওয়া হয়েছে এবিসিডি। এখন এই চারটাকে এখানে চারটা গ্রাফ দেওয়া হয়েছে, এই চারটা গ্রাফের সাথে তুমি গ্রাফ না এঁকে অলরেডি আঁকা আছে, তুমি জাস্ট ম্যাচ করবা, ঠিক আছে, যে কোনটা কার গ্রাফ। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। এই ফুয়াদুল ইসলাম, আমার কথা শুনতে পাচ্ছ? ফুয়াদুল ইসলাম। স্যার এক সেকেন্ড স্যার, হেডফোনটা লাগাই। তো এতক্ষণ হেডফোন না লাগাই শুনতেছিলা? জি স্যার। হ্যাঁ, স্যার ওকে হয়েছে। জি স্যার। আচ্ছা হ্যাঁ, তাহলে তুমি বলো দেখি এ নাম্বার যেটা আছে, এ নাম্বার, এই এ নাম্বার পলিনোমিয়ালের গ্রাফ কোনটা এখানে? স্যার ডি ডি। এ নাম্বার বলতেছো ডি, কেন এক্সপ্লেইন করো, কেন তোমার কাছে মনে হলো এটা ডি? স্যার আমি এখন এক্সপ্লেইন। এক্সপ্লেইন, তুমি তো কিছু চিন্তা করেই তো বলছো নাকি, না আন্দাজে বললা? না স্যার আন্দাজে না স্যার, আগের মানে পড়া ছিল সেই ধারণায় আর কি বললাম। হ্যাঁ, এই যে একটু আগে তো আমি ব্যাখ্যা করলাম, তো কি ধারণা করে এটা বললা সেটাই আমি জানতে চাচ্ছি, তোমার কেন মনে হইলো যে এটা গ্রাফ এটা, নাকি তুমি অপু 10-20 বলছো যে অপু 10 না 20 স্যার 30 অপু 40, 10-20 তারপরে না যেটা স্যার। পরে সেটা, তাহলে এটা স্যার আমি মানে এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু আমি মানে বুঝছিলাম তো স্যার অনেকদিন আগে, এখন মানে সেজন্য এক্সপ্লেন করতে পারতেছি না। অনেকদিন আগে বুঝছো কেন? এই মাত্র তো আমি, ব্যাখ্যা করলাম, তো এই মাত্র বুঝো না? স্যার এই যেখানে পাওয়ার হচ্ছে যে স্যার জোড় সংখ্যা আছে। হ্যাঁ, তারপর আর পাওয়ার জোড় সংখ্যা আছে, তাতেই কি এটা হয়ে যাবে? না স্যার শুরুতে প্লাস ছিল, তারপর পাওয়ার জোড় সংখ্যা ছিল। ছিল না আছে, শুরুতে আছে প্লাস বলতে আছে কত? স্যার। প্লাস কত? শুরুতে প্লাস কত এটা? +3। +3, এই যে +3, তুমি কি দেখতে পাচ্ছ না স্ক্রিন নাকি? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে তো এতক্ষণ লাগার কথা না বলতে। +3 হচ্ছে আমার শুরুতে আছে, যেহেতু কোফিশিয়েন্টটা পজিটিভ, আর হচ্ছে পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জি আমরা স্যার। ওই যে একটু আগে যে প্যাটার্ন দেখলাম সেটার সাথে মিলাইলে তাহলে এই ডি নাম্বারটা হচ্ছে আমার এটার গ্রাফ। ঠিক আছে, ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কাকে জিজ্ঞেস করা যায় দেখি। রাকিবুল ইসলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাকিবুল ইসলাম। জি স্যার। স্যার বলো যে বি নাম্বারটা কোনটার গ্রাফ হতে পারে? বি নাম্বারটা স্যার বি নাম্বারের গ্রাফ। আচ্ছা, বি এরই গ্রাফ কেন? কারণ স্যার যে আমরা দেখলাম যে এখানে স্যার লিডিং যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে -5, তো স্যার লিডিং মাইনাস টার্ম হলে যেটা স্যার আছে, আমাদের সেই লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে বাম নেগেটিভ। পাশে। হ্যাঁ, আর হচ্ছে কি পাওয়ার কত? জি স্যার, তো সেই কারণে স্যার নেগেটিভ পাওয়ার স্যার কিউব, তার মানে 3, সেই কারণে স্যার এটা আর কি বি নাম্বার হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তোমার এক্সপ্লেনেশন ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে সি যেটা, তাহলে দুইটা যেহেতু বলে ফেলছে, আশা করা যায় দুজন পারছে, মানে বাকি সবাই পারবা, তাই আমি আর জিজ্ঞেস করতেছি না। তাহলে সি নাম্বারটা x⁵ আছে অড, এবং তাহলে সি এরটা যাবে হচ্ছে এ তে, আর একইভাবে ডি এরটা যাবে হচ্ছে সি তে। ওকে, তাহলে আমরা লিডিং টার্ম টেস্ট এটাও আমরা শিখে ফেললাম। আচ্ছা, এখন আসি যে পলিনোমিয়াল মডেলস। তো এখানে আসলে তোমাদের 4.1 এক্সারসাইজ এই বইয়ের, যদি ওখানে যাও ওখানে দেখবা পলিনোমিয়াল দিয়ে অনেক মডেল। আসলে পলিনোমিয়াল মডেল বলতে আমাদের রিয়েল লাইফের অনেক কিছুকে যখন আমরা ফাংশন হিসেবে প্রকাশ করি, অনেক ঘটনাকে মডেলিং করে, ঠিক আছে, তখন সেটা দেখা যায় সেই ফাংশন গুলো পলিনোমিয়াল আকারে আসে। ঠিক আছে, এটাই আমরা বলতেছি পলিনোমিয়াল মডেলস। মানে এটা এই মডেল না, যারা র্যাম্পে হাঁটে সেই মডেল না, ঠিক আছে। তো এটা হচ্ছে পলিনোমিয়াল দিয়ে, যে আমি যদি যখন কোনো পলিনোমিয়াল ফাংশন দিয়ে যখন কোনো রিয়েল লাইফের ঘটনাকে আমরা এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে, কোনো রুলকে বা কোনো ইভেন্টকে, ঠিক আছে। তো এখানে এরকম একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো যে
আলবুল শেমিশ নামে একজন বিজ্ঞানী, উনি একটা স্টাডি করছিলেন। একটা স্টাডি করে উনি পাইছেন যে থ্রেশহোল্ড মানে কি? থ্রেশহোল্ড মানে হচ্ছে মানে সীমান্তবর্তী, ঠিক আছে, মানে সীমা। যেমন এই এই সীমার বাইরে গেলে ধরো এরকম একটা ঘটনা ঘটবে, ওই ওই ভ্যালুটাকে আমরা বলছি একটা থ্রেশহোল্ড, ঠিক আছে। তো যেমন ধরো মানে 99 পর্যন্ত হলে তো আমরা সেঞ্চুরি বলি না, 100 হলে বলি সেঞ্চুরি হচ্ছে, ঠিক আছে, ক্রিকেট খেলায়। তাহলে 100টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা থ্রেশহোল্ড, যে সেঞ্চুরি করার জন্য তোমাকে মিনিমাম 100 রান করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো থ্রেশহোল্ড ওয়েট ডাব্লিউ ডিফাইন্ড as the weight above which the risk of death rises dramatically, অর্থাৎ যে কোনো একটা মানুষের একটা থ্রেশহোল্ড ওয়েট উনি একটা হিসাব করছে। উনি অনেকগুলো হয়তো অনেক রোগীর উপরে উনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারছেন জিনিসটা, যে কোনো মানুষের উচ্চতা অনুযায়ী তার ওয়েট, ওজন যদি এরকম এর চেয়ে বেশি হয়, এখানে তো আবার উচ্চতারও একটা ব্যাপার আছে, কারণ একটা ছোট যে উচ্চতায় যে মানুষটা ছোট তার ওজন কম হবে স্বাভাবিক, আবার যে উচ্চতায় বেশি তার একটু ওজন বেশি হবে। তো এই কারণে উচ্চতার উপরে ডিপেন্ড করে মানুষের ওজন কত হলে ঠিক আছে, সেটা লিমিটের মধ্যে আছে, তার চেয়ে বেশি হলে সেটাকে আমরা বলবো যে ওই মানুষটা তাহলে ডেথ রিস্ক বা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জিনিসটাকে উনি এইভাবে মডেলিং করছে যে WH, যেখানে ডাব্লিউটা হচ্ছে ওয়েট আর এইচটা হচ্ছে ওই মানুষটার হাইট অর্থাৎ উচ্চতা, সেই হাইট ডিভাইড বাই 12.3 হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ হাইটকে 12.3 দিয়ে ভাগ করে সেটার কিউব করলে যত হবে ওই ওয়েটটা হচ্ছে ওই হাইটের মানুষের জন্য থ্রেশহোল্ড ওয়েট। ওই হাইটের মানুষের ওয়েট যদি এর চেয়ে বেশি হয় তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যেখানে এখানে আবার খেয়াল রাখতে হবে যে ডাব্লিউটা হচ্ছে অবশ্যই তোমার পাউন্ডে, তোমরা জানো যে ভরের তো অনেক একক আছে। তো এফটিএস ফুট পাউন্ড সিস্টেমে হচ্ছে ভরের একক হচ্ছে সরি ওজনের একক হচ্ছে পাউন্ড, ঠিক আছে। আর হচ্ছে এখানে যেটা এইচ, এখানে এইচ হচ্ছে পার্সনস হাইট, এটাকে দিতে হবে হচ্ছে ইঞ্চিতে। তো এখানে এখন বলা হয়েছে ফাইন্ড দ্য থ্রেশহোল্ড ওয়েট অফ এ পারসন হু ইজ 5 feet 7 inches টল। তার মানে হচ্ছে একজন মানুষ যার উচ্চতা 5 feet 7 ইঞ্চি, তার জন্য এই থ্রেশহোল্ড ওয়েটটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে এটা তো ইজি, খুবই ইজি। কিভাবে করতে হবে? 5 ফুট 7 ইঞ্চি, তো আমার এইচটাকে দিতে হবে কিসে? ইঞ্চিতে। তার মানে আমার আগে হচ্ছে এই 5 ফুট 7 ইঞ্চিকে পুরোটাকেই ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তাহলে এইচ সমান সমান এখানে আমরা পাবো কত? 5 ফুট মানে হচ্ছে কত? 67 inch, মানে 5 into 12 প্লাস 7, 12 দিয়ে গুণ করলাম কারণ 1 ফুটে 12 ইঞ্চি, তাহলে 5 ফিটে হচ্ছে 5 বরং 60 ইঞ্চি আর প্লাস 7 তার মানে 67। তারপরে এইচ এর এই ভ্যালুটা এখানে বসাবা, এইচ এর ভ্যালু 67 বসায় ক্যালকুলেট করলে যত আসে তত। তাহলে এটা পারা গেলে এই এরকম অনেকগুলো প্রবলেম ওখানে দেওয়া আছে, সবগুলোই পারবো আশা করি। এখানে আরেকটা মডেল এখানে দেওয়া আছে, একটু দেখাই যে যদি একটা টুর্নামেন্টে বা একটা লিগে অল টিমস প্লে ইচ আদার টুয়াইস, অর্থাৎ একজন আরেকজনের সাথে দুইবার করে খেলবে। আমাদের যে লা লিগা বা হচ্ছে ফুটবল লিগ গুলোতে, যারা লা লিগা দেখো বা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, এগুলোতে যেভাবে খেলা হয় সাধারণত, যে প্রত্যেক সিজনে আমাদের প্রত্যেকটা দলই আরেকটা দলের সাথে কি দুইবার করে খেলে, তাই না? এবং একবার হোম গ্রাউন্ডে খেলে, আরেকবার অ্যাওয়ে গ্রাউন্ডে খেলে, অর্থাৎ দুইবার দুই দলের হোম গ্রাউন্ডে খেলা হয়। তো প্রত্যেক দলই আরেক দলের সাথে দুইবার করে খেলে। তো এরকম যে কোনো লিগে যদি প্রত্যেক দল আরেক দলের সাথে দুইবার করে খেলে, তাহলে টোটাল যতগুলো খেলা হয় সেটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। যদি মানে ওই লিগে যদি এক সংখ্যক দল থাকে, তাহলে টোটাল নাম্বার অফ গেমস হবে n of x is equal to হবে x square minus x, ঠিক আছে। দুইবার করে যদি একজন আরেকজনের সাথে খেলে, আমরা জাস্ট ওই পুরো মানে এখানে আবার যদি আবার ওই যে কোয়ার্টার ফাইনাল এরকম থাকে, ওরকম না, জাস্ট দুইবার করে খেলবে, টোটাল পয়েন্ট কাউন্ট করবে, তারপরে যে জিতবে, যে হারবে হারবে, টোটাল পয়েন্টের হিসাবে। অর্থাৎ সোজা কথায় আমাদের লিগগুলো যা হয় এগুলোকে আমরা সাধারণত সম্ভবত ডাবল রাউন্ড রবিন লিগও বলা হয়, ডাবল রাউন্ড রবিন, ঠিক আছে, এরকম একটা নাম আছে বোধ হয়।
শুধু রাউন্ড রবিন হচ্ছে যদি একবার করে একজন আরেকজনের সাথে খেলে সেটাকে বলে রাউন্ড রবিন টুর্নামেন্ট। আর এখানে দুইবার করে খেললে সেটাকে সম্ভবত ডাবল রাউন্ড রবিন টুর্নামেন্ট বলে। তো যাই হোক, এখন তোমার বলা হয়েছে যে একটা এরকম একটা সফটবল লিগ বা ধরে নাও ফুটবল লিগ আছে যেখানে টোটাল টিম সংখ্যা হচ্ছে 9টা। তো এবং সবাই এরকম দুইজন প্রত্যেকটা টিম দুইবার করে খেলবে আরেকটা টিমের স্যার? সাথে। কেউ কিছু বলতেছো? আচ্ছা, এখন ওই লিগ অথরিটিকে প্রত্যেকটা ম্যাচের জন্য বলা হয়েছে $110 পে করতে হয়। কাদেরকে? ওই মাঠ এবং আম্পায়ারদের যে খরচ, অর্থাৎ মাঠের যে খরচ আছে এবং আম্পায়ারদের যে খরচ আছে সেটা বাবদ $110 খরচ হয় প্রতি খেলার জন্য। এখন তোমাকে বের করতে বলছে যে টোটাল এন্টায়ার শিডিউল, অর্থাৎ পুরো টুর্নামেন্টটা খেলা শেষ হইলে তোমার কত খরচ হবে খেলা শেষ করতে। তার মানে ইজি, তুমি হচ্ছে ওই x=9 বসায় আগে আবার টোটাল কয়টা গেম হয় সেটা বাইর করতে হবে। তারপরে সেটাকে যতটা গেম, প্রতি গেমের জন্য যেহেতু $110, 110 দিয়ে গুণ করলেই চলে আসবে। ঠিক আছে, তো আশা করি এটাও ক্লিয়ার। প্র্যাকটিস প্রবলেমস এগুলো জাস্ট নিজেরা দেখলেই পারবে, স্যার? খুব ইজি। হ্যাঁ বলো। হ্যাঁ, জাহিদ শাহরিয়ার সাগর, বলো তুমি। স্যার এখানে nx এটা ইকুয়েশন ঠিক আছে? কেন বাবা ঠিক নাই কেন? স্যার এখানে x সংখ্যক, স্যার এখানে x সংখ্যক টিম আছে, তাহলে তাহলে ডাবল খেলে তো তাহলে x × 2 × x - 1 তাহলে কি হবে বুঝি নাই। তো 2x² - 2x হচ্ছে না? তুমি একটু চিন্তা করে দেখো। এখানে x তাহলে মানে ওটা বাদে আছে আরো x - 1 সংখ্যক, তাহলে প্রত্যেকের সাথে দুইবার করে খেলবে, তাহলে মানে ওই দ্বিগুণ, মানে x × 2 x - 1 হচ্ছে না? তাহলে তো ইকুয়েশনটা তুমি এখানে বসাও x=2। তুমি কি বলতেছো, তোমার মতে কত হওয়া উচিত? আমি বলতেছি এই nx এর ইকুয়েশনটা এখানে তোমার মতে কত হবে সেটাই দ্বিগুণ হবে চাই। না, হ্যাঁ, 2x² - 2x। তুমি বলতেছো 2x² - 2x হওয়া উচিত, তাই তো? স্যার আমার মতে তোমার মতে তো এটা হওয়া জি, উচিত মানে নাকি? স্যার x × 2 × x - 1 ওটা গুণ করে যেটা আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে দেখি কোনটা ঠিক হয়। x=2 যদি 2 বসাই, ধরো দুইটা টিম যদি থাকে, তাহলে গেম সংখ্যা কয়টা হবে? স্যার এখানে 41 হওয়ার কথা না স্যার, আরে বাবা রে, 9টা টিম আছে। অ্যান্সার নিয়ে ঝামেলা না, ওর সমস্যা অন্য জায়গায়। অ্যান্সার তো এই ফর্মুলা দিয়ে অ্যান্সার যেটা আসবে সেটা আসবে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, x=2 বসায় চেক করো। x=2 বসালে দুইটা টিম যদি হয় তাহলে তুমি কয়টা গেম পাবা? দুইটা টিম যদি হয়, এ একটা টিম, বি একটা টিম, তাহলে একবার এ বি এর সাথে খেলবে, আবার বি মানে দুইবার করে খেলবে, তার মানে দুইটা গেম হবে, তাই না? দুইটা টিমের জন্য দুইটা গেম হবে। তাহলে তুমি এখানে বসাও 2² - 2, এই ফর্মুলা দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে? 4 - 4 আসে স্যার। তার মানে 2। তাহলে আমার ঠিক আছে, এই ফর্মুলা আমার ঠিক রেজাল্ট দিচ্ছে। এখন এই ফর্মুলায় বসাও, এই ফর্মুলায় তার মানে x² - x, তাহলে কত আসে? 2 × 4 আসে। 2, তাহলে 4 আসতেছে। তো হলো না তোরে বাবা। জাহিদ শাহরিয়ার সাগর, তোমার ফর্মুলা তো ভুল হয়ে গেল। জি স্যার ঠিকই আছে, মানে এখানে যেহেতু ক্রম কোনো ব্যাপার না ওই জন্য এটা ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক আছে। আচ্ছা, তার মানে ফর্মুলা ঠিক স্যার ওই আছে। জন্য আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, ফর্মুলা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। ওকে, সেই প্রবলেম গুলো তোমরা দেখবা, ইজি, খুবই ইজি, নিজেরাই বুঝতে পারবা। ওকে, নেক্সট আসো, জিরো অফ এ পলিনোমিয়াল। যে দেখো, জিরো জিরো কিন্তু একটা ঝামেলার জিনিস, মানে 0 ডিগ্রি পলিনোমিয়াল একটা জিনিস আমরা অলরেডি শিখছি, 0 ডিগ্রি পলিনোমিয়াল, আর একটা শিখছি 0 পলিনোমিয়াল। এখন আসতেছে 0 অফ এ পলিনোমিয়াল। ঠিক আছে, সবগুলোই প্রায় কাছাকাছি টার্ম, বাট প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস। আচ্ছা, 0 অফ এ পলিনোমিয়াল বলতে কি বোঝাচ্ছে?
যে ওই আমাদের যে পলিনোমিয়ালের যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনের মধ্যে এক্স এর ভ্যালু যত বসালে ওই এক্সপ্রেশনটা ক্যালকুলেট করার পর জিরো চলে আসবে, সেইটাকে আমরা বলতেছি, সেই ভ্যালুটাকে আমি বলতেছি, ওই ভ্যালুগুলোকে এক একটা ভ্যালুকে আমি বলতেছি ওই পলিনোমিয়ালের জিরো। অর্থাৎ এই যে এই ইকুয়েশনটা সলভ করলে তুমি যেসব এক্স পাবা, যদি সাপোজ আমার পলিনোমিয়ালটা থাকে এক্স স্কোয়ার -1, এই এরকম একটা পলিনোমিয়াল থাকে, তাহলে আমি এখানে এক্স এর ভ্যালু আমি যদি 1 বসাই, এখানে 1 বসাই, তাহলে আমি দেখতেছি এটা জিরো হয়ে যায় ক্যালকুলেশন করার পর, আউটপুটটা জিরো হয়ে যায়। সেই জন্য আমি এই 1টাকে আমি বলতেছি হচ্ছে জিরো অফ দা পলিনোমিয়াল। আবার -1ও যদি বসাই তাহলেও জিরো হয়ে যায়, তাহলে -1ও এই পলিনোমিয়ালের একটা জিরো। তার মানে এই পলিনোমিয়ালের দুইটা জিরো আছে, একটা জিরো হচ্ছে 1 আর একটা জিরো হচ্ছে -1। এই জিরো মানে কিন্তু শূন্য সংখ্যা না, ঠিক আছে? এইখানে জিরো বলতে সলিউশন অফ দিস ইকুয়েশন p of x is equal to 0, এই ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে? তো পলিনোমিয়াল বা ফাংশনের বেলায় আমরা জিরো কথাটা ইউজ করি, আর ইকুয়েশনের বেলায় সেটাকে আমরা বলি সলিউশন বা রুট, ঠিক আছে? দুইটা এই মানে এগুলো জাস্ট কনভেনশন। যে ইকুয়েশন হলে এই ইকুয়েশনের মধ্যে যেখানে যদি আমি এই আকারে লিখতাম x স্কয়ার - 1 is equal to 0, তাহলে যেসব x এর ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় সেইগুলোকে বলা হচ্ছে ওই ইকুয়েশনের রুট বা সলিউশন। আর পলিনোমিয়াল হিসেবে চিন্তা করলে জাস্ট আমার এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই পলিনোমিয়ালটা দেওয়া আছে, এই পলিনোমিয়ালের জিরো হচ্ছে 1 আর -1, একই ভ্যালু, একই, জাস্ট বলার স্টাইলটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, সো তার মানে আমরা বুঝতেছি জিরো অফ এ পলিনোমিয়াল হচ্ছে আসলে ওই পলিনোমিয়াল ইকুয়েশনটার সলিউশন, ঠিক আছে, বা রুট। তো গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ জিরো অফ এ পলিনোমিয়াল ইন কেস অফ রিয়েল জিরো। গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, গ্রাফিক্যালি আমরা যদি দেখতে চাই যে আসলে জিরো গুলো কোনগুলো, তার মানে হচ্ছে আমার এক্স এর যেসব ভ্যালুর জন্য p of x জিরো আসে, তার মানে কি, অর্থাৎ যেই সব পয়েন্টে ওই পলিনোমিয়ালের গ্রাফটা এক্স অ্যাক্সিস কে কাট করে, তাই না, কাট করে, বা হচ্ছে এক্সিস কে কাটও করতে পারে, টাচও করতে পারে, ঠিক আছে? সবসময় যে কাট করে যাবে তাও না, টাচ করেও যেতে পারে ট্যানজেন্ট হিসেবে, ঠিক আছে? এরকমও যেতে পারে যে এই জায়গাতে জাস্ট টাচ করে গেছে। তো যাই হোক, অর্থাৎ যেহেতু আমার p of x এর ভ্যালুটা x এর ওই ভ্যালু বসানোর পরে এটা সমান জিরো আসছে, তার মানে p of x তো আমি y অ্যাক্সিস বরাবর বসাই, তাই না? আমরা যখন গ্রাফ আঁকি, তাহলে ওই গ্রাফের পয়েন্টটা তো p of x is equal to যেহেতু জিরো, তার মানে x অ্যাক্সিসের উপরেই থাকবে, ঠিক আছে, গ্রাফের ভ্যালুটা। আর x এর ওই যে পয়েন্টে এই ঘটনা ঘটে সেই x এর ভ্যালুটাকে আমি বলতেছি জিরো অফ দ্য পলিনোমিয়াল। যেমন এখানে একটা পলিনোমিয়াল দেওয়া হয়েছে x স্কয়ার - 2x - 8, তো আমি যদি এখানে x এর ভ্যালু যদি 4 বসাই, +4, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করলে দেখবা যে এটা জিরো চলে আসে, এটা জিরো আসবে আলটিমেটলি। তাহলে এই যে 4 পয়েন্টে এই জিরো দিয়ে যাবে, p of x এর ভ্যালু হচ্ছে জিরো, তার মানে 4 জিরো দিয়ে যাবে, ঠিক আছে? একইভাবে -2 বসালেও দেখবে এটা জিরো আসে, তাহলে -2ও এটার একটা জিরো। এই পলিনোমিয়াল হলো দুইটা জিরো, একটা 4 আর একটা -2। অর্থাৎ একটা পলিনোমিয়ালের গ্রাফে, টু ডাইমেনশনাল গ্রাফে যেই সব পয়েন্টে সে এক্স অ্যাক্সিস কে কাট করে যায় অথবা টাচ করে, ট্যানজেন্ট হিসেবে থাকে, সেই সব পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে ওই পলিনোমিয়ালের জিরো। আচ্ছা, এখন এটা হচ্ছে যদি পলিনোমিয়ালের রুটগুলো রিয়েল হয়, বাট পলিনোমিয়ালের রুটগুলো তো কমপ্লেক্সও হতে পারে নাকি? এটা তো অলরেডি আমরা দেখে আসছি যে এক্স স্কয়ার প্লাস 1 এটা একটা পলিনোমিয়াল যেটার সলিউশন গুলো হচ্ছে কমপ্লেক্স, প্লাস মাইনাস i। তো কমপ্লেক্স হলে সেই ক্ষেত্রে গ্রাফিক্যালি কিভাবে ইন্টারপ্রেট করতে হবে, অর্থাৎ x এক্সিস কে কাটি করবে না। আমি শেষ করি। গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ কমপ্লেক্স জিরো হলে সেই ক্ষেত্রে কোথায় কাট করবে গ্রাফের মধ্যে, সেই জিনিসটা তোমাদের চিন্তা করতে হবে যখন সলিউশনটা, যেমন একেবারে ইজিটাই, অর্থাৎ x স্কয়ার প্লাস 1টা নিয়ে চিন্তা করো, x স্কয়ার প্লাস 1 is equal to 0। এইটার সলিউশন তো আমরা জানি, এটার সলিউশন হচ্ছে কি প্লাস মাইনাস i, তাই না? প্লাস i একটা সলিউশন, মাইনাস i একটা সলিউশন। তো এইটার আমি গ্রাফিক্যালি কিভাবে এটা ভিজুয়ালাইজ করব? হ্যাঁ, এখন বলো, অভয়রাও বলো। স্যার x এক্সিস কে কাটি করবে না। কাট x অ্যাক্সিস কে কাট করবে না, বাট তুমি
তাহলে কোথায় কাট করলো, মানে কোথায় আছে প্লাস মাইনাস আইটা আছে কোথায়, মানে গ্রাফে দেখতে চাচ্ছি আমি। এখানে যেমন স্যার আমি পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, এইখানে যেমন এই যে এই পলিনোমিয়ালের সলিউশন বা জিরো গুলোকে আমি দেখতে পাচ্ছি গ্রাফে, যে এই একটা আর এই একটা। আমি ওরকম কমপ্লেক্স গুলোকে আমি কোনোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো কিনা। জি স্যার, ওটার জন্য তো স্যার ইমাজিনারি এক্সিস্ট লাগবে একটা। হ্যাঁ, এটাই তোমরা চিন্তা করো যে কিভাবে এটাকে বা ঘাটাঘাটি করো অ্যাক্সিসকে গুগলে। আমরা আই অ্যাক্সিস ধরি, স্যার ফাংশনটা তো জেড জিরোই অ্যাক্সিস হবে না যদি স্যার। আমরা আই অ্যাক্সিস ধরি তাহলে একজন 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 করে বলো বাবা, আরেকজন স্যার কথাগুলো শুনে হাত তুলো। ফাংশনটা তো জিরোই হবে না স্যার, মানে ফাংশনের ভ্যালু তো জিরোই হবে না স্যার। সেটা তো রিয়েল ডোমেইনে হবে না, বাট কমপ্লেক্স ডোমেইনে তো হবে রে বাবা। এক্স স্কয়ার প্লাস 1 এটা তো রিয়েল ডোমেইন, যেটা টু ডাইমেনশনাল যে রিয়েল প্লেন আছে সেখানে হবে না। কিন্তু তুমি যদি এক্স এর ভ্যালু যদি আই বসাও, তাহলে আই স্কয়ার প্লাস 1 কি জিরো না নাকি? স্যার তাহলে কমপ্লেক্সের জন্য আলাদা একটা গ্রাফ আঁকবো স্যার। হ্যাঁ, সেটাই বলতেছি, সেটাই চিন্তা ভাবনা করে বের করে গুগল ক্লাসরুমে যদি তুমি গ্রাফ আঁকতে পারো, গ্রাফিকে বের করতে পারো, তাহলে গুগল ক্লাসরুমে করে দিয়ে দিও, তাহলে তো হইলো। ঠিক আছে, এটা এখন এত ইজিতে পারবা না, ঠিক আছে? চিন্তা করো, তারপরে মাথায় আসলে এটা এটা আছে অবশ্যই, ঘাটাঘাটি করলে পাবা। ঠিক আছে, এর আগে হয়তো কখনো চিন্তা করো না যে রিয়েল জিরো গুলোকে দেখা যাচ্ছে, তাহলে কমপ্লেক্স গুলোকে দেখা যাচ্ছে না কেন, বা কিভাবে দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে চিন্তা করো। তারপরে কোনো যদি মানে তুমি ওইভাবে যদি গ্রাফিকে দেখাইতে পারো, ঠিক আছে, তাহলে অবশ্যই সেটাকে গুগল ক্লাসরুমে আপলোড দিও, আমি ওখানে দেখবো। আচ্ছা, নেক্সট আমরা আসি মাল্টিপ্লিসিটি অফ জিরোস। মাল্টিপ্লিসিটি হচ্ছে, বুঝতেই পারতেছো মাল্টিপ্লিকেশনের সাথে একটা সম্পর্ক আছে। একটা জিরো কয়বার রিপিট হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ দ্যাট জিরো। একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইলে সহজভাবে বুঝতে পারবা। পি অফ এক্স একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এখন এটার জিরো গুলো আমরা আগে বের করি, যেটা কোথায় কোথায় জিরো আছে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 এটা সলভ করতে হবে। সলভ করার জন্য এটাকে আমরা হোল স্কয়ার ফর্ম করলাম, x minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x minus 1 ইনটু x minus 1 সমান 0। তাহলে আইদার এটা 0 অথবা এটা 0, তার মানে x ইকুয়াল টু 1 অথবা 1, অর্থাৎ 1 1 পয়েন্টটাতেই দুইবার। তার মানে এই এই পলিনোমিয়ালের 1 যে জিরোটা সেটাই দুইবার রিপিট হচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে এই পলিনোমিয়ালের যে 1 যে জিরোটা আছে, সেই জিরোটার মাল্টিপ্লিসিটি হচ্ছে 2। অনলি 0 x is equal to 1 of multiplicity 2, যেহেতু দুইবার রিপিট হচ্ছে। যদি তিনবার রিপিট হতো তাহলে মাল্টিপ্লিসিটি 3 হতো। তবে তোমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক থেকে জানার কথা যে আমাদের যত ডিগ্রি পলিনোমিয়াল হয় তার ততটা রূপ থাকে যদি আমি আলাদা আলাদা ভাবে করি। ঠিক আছে, তো যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এটার সর্বোচ্চ দুইটা রূপ থাকবে, কমপ্লেক্স হোক আর রিয়েল হোক, দুইটা রূপ থাকবে, অর্থাৎ আলাদা আলাদা করে গুণবে। তো মাল্টিপ্লিসিটি চিন্তা করলে এখানে যে একটা রুটই দুইবার আছে, তার মানে এটা আর নাই। ঠিক আছে, তুমি আলাদা আলাদা করে চিন্তা করলে টোটাল এনটা থাকবে, আর মাল্টিপ্লিসিটি যদি চিন্তা করো তাহলে এন এর চেয়ে কম থাকবে। ঠিক আছে, যত ডিগ্রি তার চেয়ে কম বা সমান থাকতে পারে। আচ্ছা, যেমন আমার একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয়, তাহলে তার হয় তিনটা আলাদা আলাদা রুট থাকবে, অথবা একটা রুট 3বার থাকতে পারে। ঠিক আছে, অথবা একটা রুট 2বার আর একটা রুট 1বার থাকতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, তো ইভেন এন্ড অড মাল্টিপ্লিসিটি। ইভেন মাল্টিপ্লিসিটি হচ্ছে সোজা কথায়, যদি মাল্টিপ্লিসিটি ইভেন হয় তাহলে সেটাকে আমরা বলি ইভেন মাল্টিপ্লিসিটি, আর যদি মাল্টিপ্লিসিটি অড হয় তাহলে সেটা অড মাল্টিপ্লিসিটি। বোঝাই যাচ্ছে? তো এখানে একটা ব্যাপার আছে, এই মাল্টিপ্লিসিটির সাথে পলিনোমিয়ালের গ্রাফের একটা রিলেশন আছে। যেই সব পয়েন্ট মানে যেই সব সলিউশনে আমরা জানি যে যেসব জিরো, অর্থাৎ পলিনোমিয়ালের যে জিরো গুলো, সেই সব জায়গায় সেই এক্স অ্যাক্সিসের সেই সব জায়গায় পলিনোমিয়ালটা কি করবে, আইদার এক্স অ্যাক্সিসকে কাট করবে, অথবা এই যে যেমন এখানে কাট করছে, এখানেও কাট করছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে ক্রস করবে। কাট করা বলতে ক্রস করবে, এক সাইড থেকে অন্য সাইডে যাবে। আর অথবা সেখানে টাচ করতে পারে, অর্থাৎ সাইড চেঞ্জ করবে না, জাস্ট টাচ করে আবার যেদিক থেকে আসছিল ওদিকে ফিরে যাবে।
দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। এই সবগুলোই কিন্তু এটাও জিরো, এটাও একটা জিরো, এটাও একটা জিরো। তো এখন এই ক্রস করে যাবে নাকি হচ্ছে জাস্ট টাচ করে চলে যাবে, ট্যানজেন্ট হবে, এই জিনিসটা ডিপেন্ড করে আসলে এই মাল্টিপ্লিসিটি কি অড নাকি ইভেন সেটার উপরে। যদি মাল্টিপ্লিসিটি যদি অড হয়, ঠিক আছে, এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে ইফ x minus c k greater or equals to 1 is a factor of the polynomial function p of x। ফ্যাক্টর হওয়া মানে হচ্ছে এটা x is equal to c হচ্ছে তার একটা জিরো, এটা আমরা পরে আবার আসবো, ঠিক আছে। এই যে এখানে যেমন x minus 1, এই দুইটা এই x minus 1 হচ্ছে এই পলিনোমিয়ালটার ফ্যাক্টরাইজেশন, x minus 1 দিয়ে ভাগ করা যায়, এই কারণেই x is equal to 1 জিরো আসছে আমার, ঠিক আছে। এটা পরে আরেকটু পরে আমি ভালো ব্যাখ্যা করতেছি। তো এখানে জাস্ট দেখো যে যদি হচ্ছে আমার মাল্টিপ্লিসিটি যদি অড হয় তাহলে ওই গ্রাফটা ওই পয়েন্টে ওই 0 পয়েন্ট দিয়ে ক্রস করবে, অর্থাৎ এই যে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্টগুলোতে আমার অবশ্যই এই জিরোগুলোর মাল্টিপ্লিসিটি অড কোনো একটা সংখ্যা, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে। নর্মালি চিন্তা করো যে আমাদের p of x is equal to x, এক্স নিলে, আচ্ছা এক্স কিউব চিন্তা করো, এক্স কিউবের গ্রাফ কেমন, এক্স কিউবের গ্রাফ হচ্ছে এই যে এইরকম, অর্থাৎ 0 পয়েন্টে সেটা কি ক্রস করে যায়, কারণ এখানে এই মাল্টিপ্লিসিটি যদি চিন্তা করো তাহলে x মাইনাস 0 হোল কিউব, তাই না, ইজ ইকুয়াল টু 0, তার মানে 0 3 বার আছে, বুঝা যাচ্ছে। সো এই কারণে যেহেতু মাল্টিপ্লিসিটি হচ্ছে অড, সেই কারণে এই যে এটা ক্রস করে যায়। বা আরো সহজ চিন্তা করতে গেলে আমি যদি শুধু x চিন্তা করি, p of x is equal to x, সেটার গ্রাফ কেমন, সেটার গ্রাফ হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইন, তো সেটাও কিন্তু ওই ক্রস করে যাচ্ছে। আর যদি হচ্ছে আমার p of x is equal to x স্কয়ার যদি চিন্তা করি, x স্কয়ারের গ্রাফ কেমন হয়, সেটা ওই যে 0 পয়েন্টে জাস্ট টাচ করে চলে যায়, ঠিক আছে, এখানে জাস্ট টাচ করে চলে যায়। তাহলে এই পয়েন্টটা তো এই এক্স স্কয়ার, এটার জিরো তো এই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সলভ করলে এক্স ইজ ইকুয়াল টু 0,0, তাই না, দুইটা, তাহলে 0-তে 2 বার, যেহেতু মাল্টিপ্লিসিটি হচ্ছে ইভেন, এই কারণে জাস্ট ট্যানজেন্ট হিসেবে টাচ করে চলে যাচ্ছে, ক্রস করতেছে না। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে ইভেন মাল্টিপ্লিসিটি হইলে ট্যানজেন্ট হবে, আর অড মাল্টিপ্লিসিটি হইলে ক্রস করে যাবে ওই 0 পয়েন্ট দিয়ে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে এটা তো আমরা জিরো কাকে বলে এবং হচ্ছে জিরোর মাল্টিপ্লিসিটি কাকে বলে সেটা বুঝলাম। কথা হচ্ছে জিরো বের করবো কিভাবে, ঠিক আছে, কোন একটা পলিনোমিয়াল দেয়া থাকলে সেটার জিরো কিভাবে বের করবো। তো বের করার জন্য তো বোঝাই যাচ্ছে যে আমাদের p of x is equal to 0 সেট করতে হবে, এইরকম একটা ইকুয়েশন লিখতে হবে, ইকুয়েশন লিখে সেটাকে সলভ করতে হবে, একটু আগে আমরা যেরকম সলভ করলাম। তো সলভ করার জন্য আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে পলিনোমিয়ালটাকে ফ্যাক্টরাইজ করা। ফ্যাক্টরাইজ করার পরে ইউজিং দ্য প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্টস, এই জিনিসটা ইউজ করে আমরা সলভটা করি, যেমন একটু আগে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্টস কি, এনিওয়ান, এনি আইডিয়া? জি স্যার। বলো স্যার বলবো, হ্যাঁ বলো। if a b equal 0 is true then a equal 0 or b equal 0, and if a equal 0 or b equal 0 then a b equal 0. হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। যে ইফ এ বি ইজ ইকুয়াল টু 0 তাহলে আইদার এ ইজ ইকুয়াল টু 0 অর বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দুইটা জিনিসের প্রোডাক্ট, জিরো প্রোডাক্টস মানে দুইটা জিনিসের প্রোডাক্ট যদি 0 হয়, গুণফল যদি 0 হয়, তাহলে তাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই 0 হবে। তো একটু আগে আমরা এই মেথডটাই কিন্তু কাজে লাগাইছিলাম, যে যেখানে আসছিল x minus 1 into x minus 1 সমান সমান 0, তারপর সেখান থেকে আমরা আইদার এটা 0 অথবা এটা 0, তার মানে আইদার x is equal to 1 অথবা x is equal to 1। সো এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্টস, জিরো প্রোডাক্টস এর নীতি। এই কথাটাকে আলাদাভাবে বলার কারণ হচ্ছে এই কথা সবসময় সত্য না, ঠিক আছে। এই যে যেটা তোমরা দেখে অভ্যস্ত যে a b is equal to 0 হইলে a is equal to 0 হবে অথবা b is equal to 0 হবে, এটা আমাদের রিয়েল লাইনে সত্য, ইউক্লিডিয়ান প্লেনেও সত্য, কিন্তু সব স্ট্রাকচারে, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে এই কথা সত্য না। সেই ধরনের স্ট্রাকচার তোমরা আর একটু বড় হইলে করবা, কারণ ইন্টারেস্ট থাকলে গুগলে সার্চ করতে পারো, ঠিক আছে। এই জিনিসটা যদিও খুবই মানে অড শোনাইতেছে হয়তো তোমাদের কাছে,
এটা কেমন সম্ভব? দুটো জিনিসের গুণফল 0 হইলে তাদের মধ্যে একজন একজন তো 0 হবেই অবশ্যই। না, এটা সবসময় সত্য না, ঠিক আছে? দুইজনের কেউ 0 না হয়েও তাদের গুণফল 0 হইতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আসলে আমরা কোন ফিল্ডে আছি, ঠিক আছে? কোন স্ট্রাকচারের মধ্যে আসছি ম্যাথমেটিক্যালি। তো আমরা এখানে রিয়েল লাইন নিয়ে কাজ করতেছি, রিয়েল লাইন, রিয়েল ফিল্ড, টু ডাইমেনশনাল, এখানে এই কথা সত্য, ঠিক আছে? প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্টস এখানে এই ক্ষেত্রে সত্য। আচ্ছা, যাই হোক, তো এইটাই হচ্ছে তাহলে আমাদের জিরো বের করার সবচেয়ে মোস্ট কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে, যে ইকুয়েশনটা লেখো, তারপরে ফ্যাক্টরাইজ করো, তারপরে যে কয়টা ফ্যাক্টর গুণফল সমান 0, প্রত্যেকটা ফ্যাক্টর সমান 0 ধরে এক্স এর ভ্যালু বের করে ফেলো। সো এখানে এরকম একটা দেওয়া আছে, এটা দেখি, এটা করে বলো তো সলিউশন কত আসে। ফ্যাক্টরাইজেশন তো বহুত শিখছো ক্লাস 6-7 এর মধ্যে, খালি 2-3টা চ্যাপ্টার ছিল এর মধ্যে, খালি কতগুলো বিশ্লেষণ করো। x to the power 4 plus 4x square minus 45. Anyone, এটার সলিউশন কত আসে? কি বাবা, এতক্ষণ লাগে নাকি? 4টা সলিউশন আসার কথা। জি স্যার, +-2 আর একটা +-3। +-2 আর +-3 বসায় দেখি। 2 বসালে 2 to the power 4 হচ্ছে কত? 16, আর এখানে কত? 2 স্কয়ার 16 কি হলো বাবা? 32 হলো না তো? স্যার দুইটা ইমাজিনারি আর দুইটা রিয়েল। হ্যাঁ বলো, কি কি আসে সেটা জানতে চাচ্ছি। x equals to plus minus square root of 5 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 5, আর একটা হচ্ছে x equals to plus minus 3i। প্লাস মাইনাস 3i। স্যার 1 হবে কি রে বাবা, তোমরা তো স্যার, এই একটা 1 হবে। স্যার 1 না, একটা সলিউশন করতে গিয়ে দেখি যে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ, রবিউল হক আপনি স্যার। বলো। হ্যাঁ, রবিউল হক বলো। স্যার একটা হচ্ছে +-3√3i আর একটা হচ্ছে স্যার +-√5 স্যার। তাহলে তো অভয়ের ওয়েটটাই তুমি বলছো, অভয় যেটা বললো সেটাই। স্যার এটাই আসছে স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে, এটাই ওকে আছে। ওকে ঠিক আছে, অনেকেই বলতেছে এটা আসে। ওকে, সো তার মানে তাহলে পারবা তোমরা, তাহলে আর আমি এটা দেখাচ্ছি না। তো এটা তো জাস্ট কি করছো, ফ্যাক্টরাইজ করছো। এখানে তো যে হোল স্কয়ার ফর্ম করা যায়, ঠিক আছে? হোল স্কয়ার এক্স স্কয়ারের সাপেক্ষে মিডিল টার্ম এক্স স্কয়ার সাপেক্ষে মিডল টার্ম করে, মিডল টার্ম তোমরা সবাই জানো। সো এক্স স্কয়ার সাপেক্ষে এখানে 45 আছে, তাহলে এখানে কত দিতে হবে? 5 আর 9 দিতে হবে, 5 9 45, ঠিক আছে? তো তারপরে এক্স স্কয়ার হোল স্কয়ার এভাবে লিখে, না এক্স হোল স্কয়ার ভাবেই লিখে করা যায়, অথবা মিডল টার্ম করে জাস্ট কমন নিয়ে সেভাবে করতে পারো। যাই হোক, তো ফ্যাক্টরিং অর্থাৎ ফ্যাক্টরিংটা করা যাচ্ছে কিনা সেটার উপরে আমাদের এই সলিউশন আমরা বের করতে পারতেছি কিনা সেটা অনেকটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যদি ইজিলি ফ্যাক্টরিং করা যায় তাহলে আমাদের সলিউশন বের করাটা ইজি হয়, বাট সব ক্ষেত্রে কি এরকম ফ্যাক্টরাইজ করাটা খুব ইজি? অবশ্যই না, ঠিক আছে? মানে বাস্তব জীবন তো আর এত সহজ হবে না, ঝামেলা থাকবেই। সো এখানে এরকম দেখো, এরকম বড় একটা দেওয়া আছে, এটা 3rd ডিগ্রি পলিনোমিয়াল। তো এইটা তো ফ্যাক্টরাইজ করা বুঝতেই পারতেছে এত ইজি হবে না, ট্রাই করতে পারো, ঠিক আছে? এটা বাসায় ট্রাই করবা, দেখবা যে এটা কি খুব সহজে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। তো এই জন্য যেহেতু ফ্যাক্টরাইজ করাটা ডিফিকাল্ট, সবসময় ফ্যাক্টরাইজ এত ইজি না, তাহলে কি করা যায়? ম্যাথমেটিশিয়ানরা তাহলে চিন্তা করলো যে তাহলে অন্য কোনো একটা সিস্টেম বের করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, ওকে, এখানে একটা জিনিস দেখো যে এই জিনিসটা তোমাদের আগে একটু বোঝা দরকার। আমরা ওই যে ইয়াটা দিছিলাম, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 একটা পলিনোমিয়াল দিছিলাম, এবং সেটাকে সলভ করে আমরা দিছিলাম যে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান, এটাকে যখন আমরা এটা সলিউশন বের করতে গেছি যে p of x ইকুয়াল টু 0 ধরছি, তারপরে এটা x মাইনাস 1 হোল স্কয়ার করছি, তারপরে ফ্যাক্টরাইজ করছি। তো এখানে ফ্যাক্টরাইজ করছি মানে কি, ফ্যাক্টরাইজ করে আমরা সলিউশন পাইছি x ইকুয়াল টু 1 আর আরেকটাও x ইকুয়াল টু 1,
সেটা ব্যাপার না, আসল ব্যাপারটা হচ্ছে যে এই যে x-1 যে জিনিসটা, এই জিনিসটা দিয়ে ফ্যাক্টর করা যাচ্ছে, এই কথাটার মানে আসলে কি? মানে তুমি যদি এখন x-1 দিয়ে ভাগ করো এই পলিনোমিয়ালটাকে, p of x যেটা, সেটাকে যদি x-1 দিয়ে আমি ভাগ করি, ঠিক আছে, তাহলে কি পাবো? p of x মানে হচ্ছে আমার x² minus 2x plus 1 divided by x minus 1 সমান সমান এই x² minus 2x plus 1, এটাকে আমি জানি যে এটাকে আমি ফ্যাক্টরাইজ করে x minus 1 দুইটা লিখতে পারি, ঠিক আছে, আমরা অলরেডি লিখে আসছি। আর নিচে আছে কি আরেকটা x minus 1, এটা দিয়ে ভাগ করতেছি। তাহলে এখন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে যেহেতু এটা প্রোডাক্ট আছে উপরে, তার মানে আলটিমেটলি ভাগফল থাকবে হচ্ছে x minus 1, মানে নিঃশেষে ভাগ করা যাচ্ছে। যে ব্যাপারটা আমি দেখাতে যাচ্ছি যে যেহেতু ওই x minus 1 এটা দিয়ে তুমি নিঃশেষে ভাগ করতে পারতেছো, সেই কারণেই x is equal to 1 এটার একটা রুট বা জিরো, এই জিনিসটা বোঝা যায় কিনা? ঠিক আছে, কারণ x minus 1 দিয়ে যখন ভাগ করা যাবে ওই জিনিসটাকে নিঃশেষে ভাগ করা যাওয়ার মানে হচ্ছে যে তুমি সেটাকে এরকম x minus 1 ইন্টু সামথিং আকারে লিখতে পারবা, ঠিক আছে। তো এই x minus 1 ইন্টু সামথিং আকারে যখন পলিনোমিয়ালটাকে লিখতে পারবা, সেটা পলিনোমিয়ালটা সমান যখন আমি জিরো সেট করব, তার মানে হচ্ছে আসলে ওই x minus 1 ইন্টু সামথিং সমান জিরো সেট করা, এখানে যা থাকে থাকুক, ঠিক আছে। কিন্তু এইটা আবার এখান থেকে আবার কি আসে যে যেহেতু x minus 1 ইন্টু সামথিং সমান জিরো, তাহলে আমাদের প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট অনুযায়ী x minus 1 সমান তাহলে জিরো, তার মানে x is equal to 1, ঠিক আছে। এই কারণে আমরা বলতেছি যে যদি x is equal to 1 একটা জিরো হয়, তাহলে x minus 1 দিয়ে অবশ্যই পলিনোমিয়ালটাকে নিঃশেষে ভাগ করা যাবে, বা অন্যভাবে বললে x minus 1 will be a factor of that polynomial, x minus 1 ওই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর হবে, ঠিক আছে। আশা করি ফ্যাক্টরের সাথে এই জিরোর যে সম্পর্কটা এটা বুঝতে পারছো, যে যদি আমাদের ইন জেনারেলি আমি যদি বলি যে p of x একটা পলিনোমিয়াল যদি হয়, তাহলে এই দুইটা কথা আসলে একই, যে if x is equal to a is a zero of p of x, then x minus a is a factor of p of x, মানে x minus a তুমি কমন নিতে পারবা, ঠিক আছে, কমন নিয়ে x minus a ইন্টু সামথিং সমান ওই পলিনোমিয়ালটা লেখা যায়, ঠিক আছে। আবার উল্টাটাও সত্য, যে if x minus a is a factor of p of x, then x is equal to a is a zero of p of x। কারো কি এই দুইটা কথা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এনিওয়ান? স্যার নিঃশেষে ভাগের কথা ওইটা স্যার উইদাউট এনি রিমাইন্ডার না? হ্যাঁ, রিমাইন্ডার না থাকা মানে নিঃশেষে ভাগ। হ্যাঁ আলামিন, কিছু বলবা তুমি? আচ্ছা, তার মানে আগেই আচ্ছা, এই আর ফ্যাক্টর হওয়া মানে কি? যে ফ্যাক্টর হওয়া মানে তো হচ্ছে যে ওইটা দিয়ে গুণ আকারে লেখা যায়, তো গুণ আকারে লেখা গেলে তখন যখন তুমি ভাগ করবা ওই সেম জিনিস দিয়ে, এখন x minus a যেহেতু এটার একটা ফ্যাক্টর, তাহলে x minus a দিয়ে আমি যদি এটাকে ভাগ করলে তো ওই x minus a ফ্যাক্টরটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে তার মানে কি নিঃশেষে অবশ্যই ভাগ করা যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না। তো ফ্যাক্টর হওয়া আর নিঃশেষে ভাগ করা যাওয়া একই কথা, ঠিক আছে। সংখ্যা দিয়ে আমরা যদি চিন্তা করি, সংখ্যা দিয়ে চিন্তা করলে জিনিসটা আরো বুঝতে সহজ হয়, যেমন 24, এটাকে আমি লিখতে পারি 3 into 8, তার মানে 3 হচ্ছে 24-এর একটা উৎপাদক বা ফ্যাক্টর। এখন তাহলে আমি এই 3 দিয়ে যদি 24-কে ভাগ করি, তার মানে কি আসলে 3 ক্যান্সেল হয়ে যাবে, অবশ্যই সবসময় 3 দিয়ে ভাগ যাবে, যেহেতু 3 এটার একটা ফ্যাক্টর, তাহলে 3 দিয়ে 24-কে অবশ্যই নিঃশেষে ভাগ করা যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের আগের জায়গায় যাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে লং ডিভিশন, অর্থাৎ লং ডিভিশন হচ্ছে যে কোনো একটা জিনিস দিয়ে আরেকটা
মানে কোনো একটা ভাজক দিয়ে কোনো একটা এক্সপ্রেশনকে ভাজ্যকে নিঃশেষে ভাগ করা যায় কিনা বা ভাগ করলে রিমাইন্ডার কত হয় কোশ্চেন কত হয় সেটা বের করার সবচেয়ে ট্র্যাডিশনাল ওয়ে। ঠিক আছে, আমরা যদি ধরো 3 দিয়ে ধরো যদি আমরা ওই যে আমাদের ধরো 54কে আমরা ভাগ করতে চাচ্ছি, তাহলে এই লং ডিভিশন আমরা কিভাবে করতাম, যে প্রথমে 3 হচ্ছে 5-এর মধ্যে যায় কিনা, তাহলে 3 একে 3, তারপরে থাকে কত 2, তারপরে আনলাম 4, তারপরে কত হয় 24-এর মধ্যে কত 8 বার, তাহলে 24, তাহলে বিয়োগ করলে 0। এই যে যে প্রসেসটা, এটাকে আমরা বলি হচ্ছে লং ডিভিশন ইন কেস অফ নাম্বারস। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে এই জিনিসটা আছে, এটা তোমাদের বইতেও ছিল, আমি পড়ছো কিনা আমি জানি না, পড়ে আসছো কিনা নাকি বাদ দিয়ে চলে আসছো। তো যাই হোক, এখানে আবার একটু দেখো তাহলে, এখানে আমাদের নাম্বারের বদলে কি থাকবে, পলিনোমিয়াল থাকবে। অর্থাৎ আমার এখানে দেখো যে ডিভিজর, ডিভিজর মানে হচ্ছে কি ভাজক, যাকে দিয়ে ভাগ করা হচ্ছে। তো ভাজক হচ্ছে একটা পলিনোমিয়াল, সেটা হচ্ছে x+1। আর ডিভিডেন্ট সেটাও একটা পলিনোমিয়াল, এটা হচ্ছে ভাজ্য। আর এখানে ওরা কোশেন্ট মানে ভাগফলটা আমরা সাধারণত এরকম ডান দিকে লিখি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে, তবে কোনো কোনো বইতে এরকম উপরে একটা দাগ দিয়ে উপরের দিকেও কোশেন্টটা লেখা হয়। ঠিক আছে, একই কথা, কোশেন্ট এর পাশে লিখলেও যা, উপরে লিখলেও তা, এটা জাস্ট লেখার স্টাইলের পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, তো এখানে ওরা হচ্ছে উপরে লিখছে হচ্ছে কোশেন্ট, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল যেটা। ঠিক আছে, এই যে কোশেন্ট মানে হচ্ছে ভাগফল যেটা, সেটা। আর এরপর এই যে এইখানে একেবারে লাস্টে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, রিমাইন্ডার। তো এখানে কিভাবে মানে পলিনোমিয়াল দিয়ে পলিনোমিয়ালকে কিভাবে ভাগ করে সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, ওকে, এখানে দেখো আইডিয়াটা হচ্ছে যে এখানে আমার কত আছে x+1, আর এখানে কত আছে x³ + 2x² - 5x - 6। তো আমরা সব টার্মকে একবারে ভাগ করব না, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে আমাদের ডিভিজর যেটা আছে সেটা দিয়ে এই প্রথম একেবারে বাম দিকের যে লিডিং টার্ম যেটা x³ সেটার মধ্যে কয়বার যায় সেটা আগে বের করা। তো কয়বার যায় বলতে, অর্থাৎ এখানে আমার দেখো x এর পাওয়ার আছে কত 1, আর এখানে x এর পাওয়ার আছে 3। তো আমার হচ্ছে এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা দিয়ে এই x+1 এর x কে গুণ করলে x³ তৈরি হবে, অর্থাৎ এই গুণ করার পরে এই টার্মের সাথে মিলে যাবে, সেম হবে। এটা হচ্ছে আমার টার্গেট, এরকম একটা এক্সপ্রেশন বের করা। তো এখানে বুঝতে পারতেছো যে আমি যদি x+1 কে আমি যদি x² দিয়ে গুণ করি, x² * x+1, তাহলে কি আসে, x² দিয়ে x কে গুণ করলে আমরা পাই হচ্ছে x³। আর এরপরে কি পাই সেটা পরে, আমার আগে দেখতে হবে যে x³ মিলছে কিনা আমার এই প্রথমটার সাথে, মিলে গেছে, তার মানে ঠিক আছে। এখন আমি x² দিয়ে শুধু x কে গুণ করলে তো হবে না, গুণ করলে তো দুইজনকেই গুণ করতে হবে। তাহলে পরেরটাকে গুণ করলে কত আসে, 1 কে গুণ করলে x³ + x²। তাহলে আমার এই যে x², এইটা বসবে হচ্ছে আমার কোশেন্ট যেটা, অর্থাৎ ভাগফলের প্রথম টার্ম হচ্ছে x² হবে। আর x² দিয়ে আমরা তো এভাবেই বসাই, যে যখন সংখ্যা দিয়ে ভাগ করি, যে এখানে যেমন ছিল যে এখানে যেটা বসাইছিলাম, এখানে হচ্ছে 1, এইটা আর এটা গুণ করে তারপরে তো এখানে বসাই 3 একে 3। তো এখানেও তাই, x+1 আর এইখানে যে x², এটা হচ্ছে ভাগফল। তাহলে x² আর x+1 গুণ করলে তাহলে কত হয়, x³ + x², সেটাই যে এখানে লিখছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার আসলে হচ্ছে x³ + x², এই x² দিয়ে x+1 কে গুণ করার পর এখন আমাদের কাজ কি, যে একবার গুণ করা হয়ে গেলে এরপরে কি বিয়োগ করতে হয়। তাহলে এখন এইটা থেকে এটা আমরা বিয়োগ করব। তো এটা থেকে বলতে এই প্রথম 2 টার্ম পর্যন্ত। ঠিক আছে, তো বিয়োগ করার জন্য এই বিয়োগ তো তোমরা করতেই পারতেছো, 2x² থেকে একটা x² বিয়োগ করলে এখানে মাইনাস, অ্যাকচুয়ালি তার মানে বিয়োগ, যেহেতু বিয়োগ করার সময় তো নিচে সাইন চেঞ্জ হয়ে যায় জানো তোমরা, তো তাহলে সাইন চেঞ্জ করে যোগ করা বা সরাসরি বিয়োগ করা একই কথা। তাহলে থাকবে হচ্ছে একটা x², আর এই দুইটা তো আমাদের সেম, তাহলে বিয়োগ করলে দুটো ক্যান্সেল, এখানে আর কিছু থাকতেছে না। ওকে ফাইন, তাহলে এখানে আসলে x²। ঠিক আছে,
এরপরে একটা টার্ম -5x সেটাকে ওই যে নিচে নামাতে হবে, ঠিক আছে, ওই নাম্বারের মতো নাম্বার দিয়ে যখন ভাগ করছিলাম যে বিয়োগ করার পরে 2, তারপরে এই যে 4 কে নিয়ে আসলাম, তারপরে 24 এর মধ্যে কয়বার যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানেও তাহলে x² - 5x, ওকে ফাইন। এখন আবার ওই সেম প্রসেস, অর্থাৎ এখন আমি আবার এই x+1 কে এমন কিছু দিয়ে গুণ করব যাতে এই প্রথম লিডিং টার্ম, এই ক্ষেত্রে লিডিং টার্ম হচ্ছে আমার কত, x², এই লিডিং টার্মের সাথে মিলে যায়। তাহলে আবার আগের মতো দেখবা যে প্লাস x দিয়ে যদি আমি গুণ করি, এই জিনিসটাকে যদি প্লাস x দিয়ে গুণ করি, তাহলে প্লাস x × x হচ্ছে x² আসে। তাহলে এই জন্য এখানে এই যে আমার ভাগফলে প্লাস x বসবে, আর এখানে এখন প্লাস x দিয়ে এটাকে গুণ করে যা হয় সেটা বসাই দেব। প্লাস x দিয়ে এটাকে গুণ করলে হয় x² প্লাস 1 × প্লাস x মানে হচ্ছে প্লাস x। সো আশা করি এটুকুও বোঝা গেছে। দেন তারপরে আবার আগের মতো বিয়োগ করব, বিয়োগ করলে এবার থাকে হচ্ছে -6x, ঠিক আছে। তো -6x সেটার সাথে আবার এখানে যে -6 হয়ে গেছে, বিয়োগ করার পরে সেটা আবার নামাবো, নামানোর পরে এখন আবার আমার টার্গেট হচ্ছে কি, এই পলিনোমিয়ালের যে লিডিং টার্ম -6x এইটার সাথে এইটাকে মিলানো, যে এইটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে -6 আসে। তাহলে -6 দিয়ে যদি আমি গুণ করি, -6 দেখো, সেই জন্য এখানে ভাগফলে আবার -6 লিখলাম, এবং -6 দিয়ে যদি হচ্ছে এটাকে আমি গুণ করি, তাহলে -6 × x হচ্ছে -6x, আর +1 কে গুণ করলে -6। এখন তাহলে আবার বিয়োগ করো, বিয়োগ করলে দেখো দুইটা যেহেতু সেম জিনিস, তাহলে বিয়োগ করলে আসলে আমাদের 0 হবে, তার মানে কিছু থাকবে না, রিমাইন্ডার হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমাদের রিমাইন্ডার যখন 0 হয়ে গেল, বা রিমাইন্ডার যদি আমার এই একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসতো, তখন আমি ভাগটা স্টপ করে দিতাম। ধরো রিমাইন্ডার যদি ফর এক্সাম্পল 0-র বদলে 2 আসতো, ঠিক আছে, তারপরে আর আমি কন্টিনিউ করতাম না, ঠিক আছে, কারণ এখানে তো আমার x+1 আছে। এখন x+1 কে তো তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে একটা x তো চলে আসবে, আমি তো আর 2 বানাইতে পারবো না, ঠিক আছে। সো যখন আমার এই পলিনোমিয়ালের ডিগ্রির চেয়ে ছোট হয়ে যাবে, তখন আর আমার মানে রিমাইন্ডারটা তখন আর আমার ভাগ করার দরকার নেই, ভাগটা ওখানে শেষ। তাহলে এখন আমরা দেখলাম যে এই টোটাল ভাগটা কমপ্লিট করার পর যে রিমাইন্ডার তাহলে আমার আসলো কত, 0, ঠিক আছে। রিমাইন্ডার আসলো হচ্ছে 0, আর কোশেন্ট আসছে কত, x² + x - 6। তাহলে যেহেতু আমার রিমাইন্ডারটা 0 আসছে, x+1 দিয়ে এই পলিনোমিয়ালটাকে ভাগ করার ফলে রিমাইন্ডারটা যেহেতু 0 আসছে, সুতরাং x+1 ইজ এ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল। আশা করি এই কথাটা বোঝা গেছে। নিঃশেষে ভাগ করা গেলে পলিনোমিয়াল হবে, একটু আগেই বলছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে ওই যে আমাদের তোমরা যে নাম্বারের ক্ষেত্রে যে সূত্রটা পড়ে আসছো, যে ভাজ্য সমান ভাজক × ভাগফল যোগ ভাগশেষ, এরকম একটা সূত্র পড়ে আসছিল, সেই জিনিসটা পলিনোমিয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে যেমন আমরা 3 দিয়ে 54 কে ভাগ করলে এখানে কত 18 হয়, আর লাস্টে রিমাইন্ডার 0 হয়। তো আবার 54 এটাকে আবার আমরা লিখতে পারি যে ভাজক × ভাগফল যোগ ভাগশেষ, 3 × 18 যোগ 0। ঠিক সেরকম এখানেও তাই লেখা যাবে যে এই পলিনোমিয়ালটা সমান সমান হচ্ছে এই ডিভিজর পলিনোমিয়াল ইনটু দিস কোশেন্ট পলিনোমিয়াল, ঠিক আছে, আর প্লাস রিমাইন্ডার 0। এই কারণেই এই যে এইখানে এই কথাটাকে এইভাবে লিখছে যে p of x সমান সমান d of x, d of x বলতে ডিভিজর যে পলিনোমিয়ালটা সেটা বোঝাচ্ছে x+1 এর ক্ষেত্রে, আর p of x হচ্ছে ডিভিডেন্ড পলিনোমিয়াল, সেটা হচ্ছে আমার এই যে এটা x³ + 2x² - 5x / 6, আর ডিভিজর ইনটু q of x টা মানে হচ্ছে কোশেন্ট পলিনোমিয়াল বা ভাগফল যে পলিনোমিয়ালটা আসে সেটা, আর প্লাস r of x যেটা রিমাইন্ডার পলিনোমিয়াল যেটা থাকে সেটা। সো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। অর্থাৎ জিনিসগুলো অনেকটাই আমাদের নাম্বারের ক্ষেত্রে যেমন এখানেও অনেকটা সেম। কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? লং ডিভিশনের বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আর সিনথেটিক ডিভিশনে যাচ্ছি না। সিনথেটিক ডিভিশনটা তোমরা নিজেরা একটু দেখবা বই থেকে এবং এই স্লাইড থেকেও, যদি বুঝতে পারো তো ভালো, নাহলে নেক্সট ক্লাসে তো বুঝাই দিবই। লং ডিভিশনের থেকে আমরা সিনথেটিক ডিভিশনে কিভাবে যাচ্ছি এবং কেন ওইটা আসলে আরো সহজ বা ফাস্টার কাজ করে,
সেটা নিজেরা একটু ঘাটাঘাটি করো। আর যার একটা প্রবলেম তো দিলাম যে কমপ্লেক্স রুট কিভাবে ভিজুয়ালাইজ করা যায় এটা নিয়ে চিন্তা করো, বাট কমপ্লেক্স রুট এটা পরীক্ষায় আসবে না, যারা ইন্টারেস্টেড তাদের জন্য, ঠিক আছে, ইন্টারেস্ট গ্রো করার জন্য এটা আগেই বলে দিলাম, তো এটা সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না, ঠিক আছে। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।